দেখো, অফিসে আমি তোমার স্ত্রী না, অফিসে আমি তোমার বস। আমি 1 নাম্বার করতে গিয়েছিলাম। রাস্তায়? না মানে হ্যাঁ। কেন অফিসে ওয়াশরুম নেই? না মানে আছে, নিচে ঝালমুড়ি খেতে গিয়েছিল। অফিস টাইমে? না মানে। কফি নিয়ে কেবিনে এসো। তুমি কি সত্যি কাজ করতে এসেছো নাকি আড্ডা দিতে? কেউ আমাকে এভাবে বকলে তার দাঁত হাতে ধরিয়ে দিতাম, কিন্তু তুমি আলাদা। কেউ আগে অবস্থায় এত সুন্দর কিভাবে লাগতে পারে? এখন তো ইচ্ছে করছে এভাবে সারা জীবন বোকামি করি আর বকা খাই। জি বলো, মানে বলুন। পরের বার যেন এমন না হয়। আচ্ছা। যাও। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরে আসে। এখানে টিভি না দেখে যাও, অফিসের কাজ শেষ করো। ও হ্যালো ম্যাডাম, এটা অফিস না, এটা বাসা। আপনি আমার বস না, এখন স্ত্রী। বাজে কথা একদম বলবে না। আমি বাজে কথাই বলবো। ভালো হবে না। কি করবেন? হায়া রেগে এসে কাব্যের কলার ধরে বিছানায় চেপে ধরে। কাব্য অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কি তাকিয়ে আছো কেন? ম্যাডাম আপনি এত সুন্দর কেন? হায়া আমাকে ছেড়ে উঠে দাঁড়ায়। হোয়াট? হোয়াই আর ইউ সো বিউটিফুল? বাংলা বুঝি আমি। তাহলে হোয়াট বললেন কেন? দেখো, আমি অফিস আর বাসা দু জায়গারই বস, এটা মাথায় রেখো। জি না। কি? হায়া কাব্যের কলার ধরে রেগে বলে, আচ্ছা আচ্ছা বস। গুড। জি ম্যাডাম। খেতে আসো। আচ্ছা আপনি যান, আমি আসছি। কি? আসছি তো। হায়া রেগে চলে যায়। কাব্য মুচকি হেসে টিভি অফ করে হায়ার পিছু পিছু যায়। রাতের খাওয়ার পর হায়া আলাদা রুমে চলে যায়, কাব্য আলাদা রুমে। পরের দিন ঘুম ভেঙে যায় হায়ার ডাকে। কাব্য হুড়মুড়িয়ে উঠে খাট থেকেই পড়ে যায়, হাতেও ব্যথা পায়। ফ্লোরে বসে ওপরে তাকাতেই দেখে হায়া অফিসের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। শরীর খারাপ? না। এত দেরি কেন ঘুম থেকে উঠতে? সরি। যাও রেডি হয়ে আসো। কাব্য দ্রুত রেডি হয়ে নেয়। হায়া কাব্যকে নাস্তা দিয়ে চলে যায়। কাব্য বুঝতে পারছে দেরিতে ওঠার জন্য আজ অফিসে তার খবর আছে। কোনোভাবে নাস্তা দ্রুত করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে গিয়ে ডেস্কে বসতেই একটা ছেলে তার কাছে আসে। তার নাম মোবারক। ও কাব্যের এই অফিসের একমাত্র বন্ধু। যদিও সবাই ওকে নিয়ে মজা করে, দেখতে নাদুস নুদুস ছেলেটা, তবে বোকা নাম। কি এত দেরি কেন? আরে রাতে মুভি দেখছিলাম। একটু পরেই তোর ডাক পড়বে। জানি, তুই অনেক খুশি মনে হচ্ছে। আরে না, কিন্তু কেবিনে যে আছে তাকে দেখে তুই খুশি হবি না। কে? নামটা শুনেই কাব্য তার দিকে তাকায়। বাবু হলো হায়ার কলেজের বন্ধু, এখনও নিজের কোম্পানি চালায়। হায়াকে পছন্দ করে, কিন্তু সরাসরি বলেনি, তবে সুযোগের অপেক্ষায় আছে। কাব্য মুখ বাঁকা করে কাজ ছেড়ে উঠে কেবিনের বাইরে গিয়ে উঁকি দেয়। ভেতরে বাবু হায়ার সাথে হেসে হেসে কথা বলছে, যদিও হায়া গোমরা মুখেই আছে। দেখলি, সালা টিকটিকি একটা, সবসময় ম্যাডামের সাথে চিপকে থাকে। এই বাবুর মুখে ফিটা দিতেই হবে। কিছুক্ষণ পর বাবু বেরিয়ে আসে, আর আসতেই তার সামনে পড়ে কাব্য। বাবু কাব্যকে এড়িয়ে হেঁটে যাবে, তখন তার পা ফ্লোরে পড়ে থাকা তেলে পড়ে, আর সে ধপাস করে পড়ে যায়। সে পড়ার সাথে সাথে মোবারক ফ্লোর দ্রুত মুছে দেয়। শব্দ শুনে হায়া বেরিয়ে আসে আর দেখে বাবু নিচে পড়ে আছে। কি হয়েছে বাবু? ম্যাডাম, বাবু স্যার পড়ে গেছে, এখন বাবুকে কোলে নিতে হবে। এটা শুনে অফিসের সবাই হেসে ওঠে। সেট আপ। বাবু কোনোভাবে উঠে দাঁড়ায়। হায়া, এখানে তেল ছিল? কোথায় তেল? বাবু তাকিয়ে দেখে ফ্লোরে কিছুই নেই। বাবু সবার দিকে তাকায়, তারপর কিছু বলতে যাবে, কিন্তু আর বলে না, কোমর ধরে বেরিয়ে যায়। কাব্য আর মোবারক হেসে হাই ফাইভ দেয়। হায়া কেবিনে চলে যায়। কাব্য আর অফিসের বাকিরা হাসতে থাকে বাবুকে নিয়ে। ভালোই হয়েছে সালা টিকটিকির সাথে। এখন তো কোমর গেছে, আরেকবার আসলে বাসায় মায়ের কোলে করে ফিরবে। অফিসের পর যাবি? কোথায়? চল। কাব্য রাজি হয়ে যায়। অফিসের শেষে কাব্য আর মোবারক একটা নদীর পাড়ে বোতল নিয়ে দাঁড়ায়। দোস্ত, আমাকে আলাদা রুমে রাখে। কেউ নিজের স্বামীকে আলাদা রাখে? একদমই না, স্বামীকে তো মাথায় তুলে রাখবে। সেটাই তো। আরজ বকে, কেমন লাগে বল? একদম বাজে। আমি বিবাহিত সিঙ্গেল রে। আরে এভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় কাব্যকে দিয়ে যায় মোবারক। কাব্য চুপি চুপি বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে হায়া আছে কিনা। তারপর রুমে যেতেই দেখে হায়া রুমের দরজায় দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে? আসলে ওই যে মোবারক আছে না,
ও দাদি মারা গেছে, তাই ওর বার্থডে পার্টির কেক না খেয়েই আসতেই দেয়নি। হায়া রাগী মুখে তাকিয়ে থাকে। তুমি মদ খেয়েছো? আরে না, আসলে নতুন একটা শরবত বেরিয়েছে যা অনেকটা চিনির মতো টক টক। হায়া কলার টান দিয়ে কাব্যের গায়ে মদের ঘ্রাণ পেয়ে রেগে তাকায়। সরি। বলেই কাব্য মাথা নিচু করে থাকে। বলেই কান ধরে উঠবস করতে থাকে। হায়া রেগে সেখান থেকে চলে যায়। কাব্য কোনোভাবে গিয়ে বিছানায় শুয়ে এভাবেই। হায়া নিজের রুমে এসে মুচকি হেসে দেয় কাব্যের কথাগুলো মনে করে। এরপর নিজেকে সামলে কাজে মন দেয়। রাতে কাজ শেষ করে কফি নিতে রান্নাঘরে গিয়ে আসার সময় দেখে কাব্য এভাবেই শুয়ে আছে। হায়া কফি রেখে রান্নাঘরে গিয়ে দুধ গরম করে এনে কাব্যের রুমে গিয়ে কাব্যের জুতো খুলে কাব্যকে টেনে বিছানায় ঠিকভাবে শোয়ায়। আর কাব্যকে একটু ডেকে কোনোভাবে এক গ্লাস দুধ খাইয়ে গায়ে কাঁথা টেনে রুমের দরজা বন্ধ করে চলে আসে। হয়তো সে কাব্যকে পছন্দ করে না, ছেলেটা বিরক্তিকর, বা সে খুব শীঘ্রই আলাদা হবে, কিন্তু কাব্যকে অবহেলা করতে পারছে না। সে যে ঋণে আটকে আছে বা অন্য কোনো কারণে। পরের দিন সকালে কাব্য উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়, কিন্তু মাথা অনেক ব্যথা, তাও অফিস চলে যায়। অফিস গিয়েই শোনে হায়া তাকে ডেকেছে। কাব্য কেবিনে যেতেই হায়া তাকে দেরিতে আসার জন্য বকা দেয় আর অনেকগুলো ফাইলের কাজ ধরিয়ে দেয়। এমনিতেই মাথা ব্যথা, তার ওপর এই কাজ। কাব্য এসে ডেস্কে মাথা রেখে শুয়ে পড়ে। মোবারক এসে দাঁড়ায়। কিরে, শরীর ঠিক আছে? কাব্য ইশারায় বলে মাথা ব্যথা। হবেই তো, খেতে খেতে আমার বোতলটাও তো নিয়ে নিয়েছিলি। কাব্য মাথা তুলে তাকায়। মোবারক মাথা চুলকে নিজের ডেস্কে চলে যায়। কাব্য আবার মাথা রেখে দেয় ডেস্কে। কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানেও না। ঘুম ভেঙে যেতেই কাব্য উঠে দেখে পুরো অফিস খালি আর সামনে হায়া বসে আছে। কাব্য আতকে উঠে বসে। হায়া রেগে তার দিকে তাকায়। কাব্য ভয়ে ভয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে হায়ার দিকে তাকায়। হায়া বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতেই কাব্য পিছিয়ে যায়। সরি। হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে কেবিনে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়। কাব্য উঠে দাঁড়ায়। শরীর ঠিক আছে এখন? জি ম্যাডাম। বাসায় চলো। আপনি যান, আমি যাচ্ছি। তোমার বাইক নেই নিচে। শুনেই কাব্য দ্রুত জানালা দিয়ে তাকিয়ে দেখে যেখানে সে রেখেছিল সেখানে বাইক আসলেই নেই। আমার বাইক কোথায় গেল? সার্ভিসিংয়ে, আমার সাথে এসো। কাব্য মাথা নাড়ে। দুজন বাসায় ফিরে আসে আর হায়া নিজের রুমে চলে যায়। কাব্য একটু অবাক হয়ে যায়। আজ হায়া তাকে বকেনি কেন? কাব্য রুমে যেতেই মোবারক কল দেয়। হ্যালো। কিরে, ম্যাম ঠিক আছে? কেন? তুই তো ঘুমিয়েছিলি, তাই জানিস না। কেন? ম্যাম কোনো কাজে বাইরে গিয়েছিল গাড়ি ছাড়া। এলাকার এক বোকাটের দল ম্যামকে রাস্তায় অনেক জ্বালিয়েছে। ম্যাম রেগে থাপ্পড় দিলে তারা ম্যাডামের হাত ধরে টানাটানি করে। এরপর পুলিশ এসে ওদের ধরলেও পরে খবর আসে কিছুক্ষণ পরেই ওরা ছাড়া পায়। ম্যাডাম সারাদিন মন খারাপ করেছিল। কাব্য কিছুক্ষণ চুপ করে থাকে। তোর বাইকে তেল আছে? হ্যাঁ, কেন? 20 মিনিটের মধ্যে টঙের সামনে আয়। কেন এই সময়? মাত্র এলাম দোস্ত। আসবি? আসতেছি বাপ। মোবারক বাইক নিয়ে বের হয়। কাব্য চেঞ্জ করে একটা হুডি আর মাস্ক হাতে নেয়। হুডির একদিন টান দিয়ে ঘাড়ে কিছু একটা ঢেকে নেয় কাব্য। কোথায় যাচ্ছ এই সময়? রুম থেকে বেরোতেই সামনে হায়া। বাইরে খিদে পেয়েছে ম্যাডাম। আমি রান্না করে নিচ্ছি, বাইরে খেতে হবে না। ম্যাডাম, কিছু খেতে বাসার খাবারে মেটে না। আজও কিছু খেয়ে এলে তোমার চাকরি। যে হুকুম আমার ম্যাডাম। বলেই কাব্য বেরিয়ে যায়। হায়া মুচকি হেসে মাথা নেড়ে রান্নাঘরে চলে যায়। মোবারক আর কাব্য সেই এলাকার একটা দোকানের পেছনে গিয়ে দেখে ছেলেগুলো ক্যারাম খেলায় ব্যস্ত। কাব্য বাইক থেকে নেমে সাথে আনা মোটা একটা লাঠি নিয়ে সেদিকে হাঁটতে থাকে। মাস্কটা পরে নেয়। ও কিরো। সেখানে গিয়ে এক টান দিয়ে লাইটের তার ছিঁড়ে দেয়। মোবারক শুনতে পায় ছেলেগুলোর চিৎকারের শব্দ। 10 মিনিট পর কাব্য হাত মুছতে মুছতে বাইকে এসে বসে, কিন্তু মোবারক খেয়াল করে কাব্যের ঘাড়ে একটা অদ্ভুত দাগ। কিরে, তোর ঘাড়ে কিসের দাগ? কই? মোবারক দেখে সেখানে দাগটা নেই। তুই ওদের বেশি পিটিয়েছিস? তেমন না, কাল থেকে এখানে দাঁড়াতে পারবো না কয়েক মাস। বলেই কাব্য বাইক চালিয়ে ফিরতে থাকে। আচ্ছা, হায়া ম্যাডাম এত বকে তোকে, তাও তুই? উনি আমার বস বা জিএফ হলে এতে আমি তেমন কিছু মনে করতাম না, কিন্তু উনি আমার স্ত্রী, হোক সেটা কিছু সময়ের, কিন্তু এখন যা আমার তা আমি রক্ষা করবই। কিন্তু তোরা তো আলাদা হয়ে যাবি।
তখন দায়িত্বটাও থাকবে না। আচ্ছা বাদ দে, কিছু খেয়ে নেই চল। কি খাবি? অনেক দিন বিরিয়ানি খাই না, চল। ওই দিন না খেলাম? ওই তো রেস্টুরেন্টে। তো আরে মন্টু মামার দোকানের বিরিয়ানির কথা বললাম। আচ্ছা চল তাহলে। দুজন বিরিয়ানি খেয়ে নেয়। এরপর কাব্য বাসায় ফেরে। বাসায় এসে দেখে হায়ার রুমের দরজা খোলা। একটু উঁকি দিয়ে দেখে হায়া বিছানায় বসে বই পড়ছে। কাব্য ধীরে ধীরে রুমে গিয়ে জামা টান দিয়ে দেখে হাতে একটু কেটে গেছে, রক্ত চুইয়ে পড়ছে। কাব্য মুছতে যাবে তখনই এটা কিভাবে হলো? ও মা বো! কাব্য ভয় পেয়ে আতকে উঠে হায়াকে দেখে হাত লুকিয়ে ফেলে। কই কি হয়েছে? হাত দেখি। আরে কিছু না। হাত দেখি। হাত বাড়িয়ে দেয় কাব্য। হায়া দেখে ডান হাত লাল হয়ে গেছে, ভিজে। হায়া রেগে তাকায় কাব্যের দিকে। হায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় আর ফার্স্ট এইড নিয়ে। এরপর কাব্যের হাত ধুয়ে তাকে বিছানায় বসিয়ে হাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করতে থাকে। সরি, আসলে। হায়া হাতের ইশারায় থামিয়ে যায়। হায়া নিজেও কিছু বলছে না। ব্যান্ডেজ করা শেষ করে রুম থেকে চুপচাপ বেরিয়ে যায়। হায়া কি বেশি রেগে গেল? কাব্য অনেকক্ষণ রুমে বসে থাকে, কিন্তু হায়া আসে না বা খেতেও ডাকেনি। কাব্য ধীরে ধীরে হায়ার রুমে গিয়ে দেখে হায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাব্য গিয়ে পেছনে দাঁড়ায়। ম্যাডাম। হায়া পেছনে তাকায়। কাব্য কান ধরে উঠবস করতে থাকে। আর হবে না। হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে। এত জ্বালাচ্ছ, শান্তি হচ্ছে না? রোজ রোজ আলাদা আলাদাভাবে বিরক্ত করেই যাচ্ছ, আর সহ্য করতে পারছি না। আর যতদিন আছি একসাথে ততদিন কম জ্বালাও। কাব্য থেমে হাসি মুখেই দাঁড়িয়ে থাকে। হায়া অবাক হয়ে যায়। কাব্যকে সে যতই বকে, কাব্য কখনো মন খারাপ করেনি। সব সময় মুখে একটা মুচকি হাসি আছেই তার। কেন? হায়া বারান্দায় চলে যায়। কাব্য মুচকি হেসে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসে হায়ার জন্য। ম্যাডাম। হায়া রুমে এসে দেখে কাব্য খাবার এনে দাঁড়িয়ে আছে। খাবারটা খেয়ে নিন। যাও, আমার যখন ইচ্ছে হবে খাবো। আচ্ছা। কাব্য বেরিয়ে যায়। হায়া উঁকি দিয়ে দেখে কাব্য গেছে কিনা। তারপর খেতে বসে। কাব্য নিজের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। কাল বেশিক্ষণ ঘুমানো যাবে, কাল তো ছুটি ভেবে কাব্য খেয়ে টিভি দেখতে থাকে। পরের দিন সকালে ঘুম ভেঙে যেতেই কাব্য উঠে রুমের বাইরে তাকায়, আর তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। এটা কে? কাব্য রুমের বাইরে তাকিয়ে দেখে রান্নাঘরে একটা পরী দাঁড়িয়ে আছে। হায়া কালো শাড়ি পরে কোমরে শাড়ি গুজে নাস্তা বানাচ্ছে। কোমর অবধি চুল নেমে আছে। কাব্য হাঁ করে দেখতে থাকে। মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে এসো। কাব্য ধ্যান ভেঙে নিজেকে সামলে ফ্রেশ হয়ে এসে নাস্তার জন্য বসে। হায়া আর কাব্য একসাথে নাস্তা করতে বসে। কাব্য নাস্তা বাদ দিয়ে হায়ার দিকেই তাকিয়ে আছে। এত দেখার কি আছে? না, কিছু না। খেয়ে তৈরি হয়ে নাও, আমাদের একটা অনুষ্ঠানে যেতে হবে। কিসের অনুষ্ঠান? আপনি যান। এখানে শুনলাম ফেমাস কাচ্চি থাকবে। আমি তৈরি হয়ে আসছি। বলেই কাব্য উঠে যায়। হায়া হেসে নাস্তায় মন দেয়। নাস্তা করে নিজেকে একটু ঠিক করে কাব্যের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই দরজায় ঠক ঠক শব্দ হয়। হায়া গিয়ে দরজা খুলে দেখে মোবারক। তুমি? জি ম্যাডাম, কাব্য ডাকছে। আচ্ছা এসো। মোবারক ভেতরে এসে বসে। তখনই কাব্য কালো পাঞ্জাবি পরে বের হয়। এসেছিস? আমার বিছানায় পাঞ্জাবি রাখা আছে, পরে। আচ্ছা। মোবারক চলে যায় রুমে। ও কোথায় যাবে? একা একা কাচ্চি হজম হবে না, আর সব সময় তো সাথেই ছিল, তাই মানে। ঠিক আছে, আর বলতে হবে না, আমি গাড়ি বের করছি, এসো তোমরা। হায়া মাথা নেড়ে চলে যায়। একটু পর মোবারক আর কাব্য গিয়ে গাড়িতে বসে। এরপর তারা সেই অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে হায়া তার ফ্রেন্ডসদের সাথে বলতে থাকে, আর কাব্য আর মোবারক এদিক ওদিক ঘুরে দেখি থাকে। দাঁড়া, একটু মজা নেই। আরে রাখ না, দেখ পিছলে যাবে আমার জন্য। বলেই রিমি কোমরের ওপর থেকে শাড়ি সরিয়ে একটু রূপ বাড়িয়ে কাব্যের কাছে গিয়ে দাঁড়ায়। মোবারক তাকে দেখেই চোখ বড় করে ফেলে। এক্সকিউজ মি। জি বলুন। আপনাকে না, ওনাকে বললাম। বলেন। আপনাকে আমার ভালো লেগেছে। আমারও আমাকে ভালো লেগেছে। আপনার নাম্বার পাওয়া যাবে? আবে হাট! ধমক খেয়ে রিমি সেখান থেকে চলে আসে। হায়া হাসছে। তুই হাসছিস? এমন কি জাদু করলি যে অন্য নারীর দিকে তাকায়ও না? ও কোন দিকে তাকিয়ে আছে দেখো। রিমি দেখে কাব্য কাচ্চির দিকে তাকিয়ে আছে।
একটা সুন্দর মেয়ের থেকে কাচ্চি বেশি হলো? হায়া মুচকি হাসছে। হায়রে, রিমির থেকে কাছে বেশ সুন্দর। বলেই সবাই হাসতে থাকে। দাঁড়া দেখাচ্ছি মনিকা। ছেলেটা বা মেয়েটা কাব্যের দিকে চলে যায়। এটা কি হলো? দেখ না। মনিকা এসে কাব্যের কাঁধে হাত রাখতেই কাব্য ঘুরে তাকায়। এটা আবার কোন আইটেম? আপনাকে না আমার খুব ভালো লাগে। আমরা কি একটা পিক তুলতে পারি? দেখো, দূরে থাকো। কেন এমন বলছো? চলো না। ও, মনিকা শান্ত গলায় বলে। মনিকা কাব্যের হাত ধরে টানাটানি শুরু করে। আশেপাশের মানুষ আর চোখে এসব দেখছে। কাব্য নিচের দিকে তাকিয়ে থাকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। হায়া দূর থেকে বুঝতে পারছে কাব্যের রাগ হচ্ছে। এই এই শোনো না। ওহ, কাব্য আস্তে বলে ওঠে। মনিকা আবার হাত ধরে টান দিতেই কাব্য মনিকার গলা চেপে তুলে ধরে। মোবারক আতকে উঠে দূরে সরে দাঁড়ায়। মনিকা ছটফট করতে থাকে। রিমি, হায়া আর বাকিরা এসে কাব্যকে ছাড়তে বলে, কিন্তু কাব্য যেন শুনতেই পাচ্ছে না। মোবারক খেয়াল করে কাব্যের মুখ আর শান্ত নেই। সেই মুখ যেন কোনো শিকারীর, আর ঘাড়ের দাগটা আবার তার চোখে পড়ে। এবার আর চোখের ভুল না। হঠাৎ কাব্য মনিকাকে নিচে ফেলে দেয়। মনিকা নিজেকে সামলে উঠে কাব্যের চিল্লাতে থাকে, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছ কাপুরুষ! এসব কথা শুনে কাব্য ভ্রু কুঁচকে তাকায়। কে মেয়ে? আমি? কি? দেখো, তুমি একটা নারীকে তার শরীর দিয়ে বিবেচনা করতে পারো না। আমার দেহ পুরুষের হলেও আমার আত্মা নারীর। কাব্য কিছুই বুঝতে পারছে না। মোবারক এসে কাব্যকে বলে, এটা হচ্ছে সমকামী। ছেলে হয়েও নিজেকে মন থেকে মেয়ে দাবি করে। কাব্য এসে মনিকার সামনে দাঁড়ায়। তো তুমি মেয়ে? হ্যাঁ। পুরুষের দেহে আটকে আছো? হ্যাঁ। তাহলে কি অঙ্গ তোমার জন্য অপ্রয়োজনীয়? মানে সেটাই যা তুমি ভাবছো। কাব্য পাশের টেবিল থেকে ধারালো ছুরি হাতে নেয়। তাহলে সে অপ্রয়োজনীয় বস্তু কেটে ফেলা যাক। কি? আপনি পাগল? এসব কি বলছেন? কেন? নারীদের তো সে অঙ্গ থাকে না, তাই তোমাকে সাহায্য করছি। এই বাজে কথা বলবে না। সম্মান করতে না পারলে অপমান করবে না। কেন? ওই বস্তুতে কি ক্যালেন্ডার ঝোলাবে? ছি! আচ্ছা, মেয়েদের সব কাজ পারবে? আমার দেহ মেয়েদের হলে পারতাম। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ। কাব্য হেসে ছুরির আগাটা মনিকার হাতের ওপর চেপে ধরে, আর সেটা আস্তে আস্তে চাপ দিয়ে ঠোকাতে থাকে। মনিকা চিৎকার দিয়ে কাঁদতে থাকে আর ছুরি বের করতে বলে। রিমি আর বাকিরাও বলতে থাকে। কাব্য কারো কথাই শুনছে না। তবে এইখানে থাকা বয়স্ক কেউই এতে বাধা দিচ্ছে না। তারাও এসব সহ্য করতে পারছে না। মনিকার 1 মিনিটেই অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কাব্য ছুরি বের করে নেয়। মনিকা ব্যথায় বসে পড়ে। কিছুই না, কাব্য অবজ্ঞা সুরে বলে। কষ্ট হচ্ছে? মনিকা মাথা নাড়ে। এর থেকে 100 গুণ কষ্ট প্রতিটা নারী প্রতি মাসে 7 দিন সহ্য করে হাসি মুখে। বলেই কাব্য একটা ভারী বস্তা এনে মনিকার পেটে রেখে দেয়। বেচারা সেটার ভারে শুয়েই পড়ে। ওঠাও এটা। এমন ভার পেটে নিয়ে একটা মেয়ে মাসের পর মাস কাটায়। আর একটা অনুভূতি দিতাম, কিন্তু সেটার পর আর বেঁচেই থাকবে না। নারী মানে সেজেগুজে সবার ঘাড়ে চলে পড়া না। নারী কখনো তৈরি হয় না, নারী জন্মায়। একটা নারী আর পুরুষ মাটি আর গাছের মতো, কিন্তু যদি মাটি দিয়ে গাছ বানানো হয় বা মাটির উপর গাছ আঁকা হয়, তাহলে তার ফলাফল কখনোই ভালো হয় না। শুধুমাত্র ভিন্ন হবার নেশায় দিন দিনে নিজেকে পরিবর্তনের নেশা সবাইকে এতই নরম করে দিয়েছে যে তারা কোন পথে যাচ্ছে, তার পরিণাম কি হবে তা জানে না। এখন ভুলে বলবে না উপরওয়ালার বানানো। দেহ উনি তৈরি করেন, মন মানসিকতা কেমন হবে তা তোমার ওপর। তোমাদের মতো সবাইকে সুস্থ শরীরই দিয়েছেন, তৃতীয় লিঙ্গ বানায়নি। ওরাও তোমাদের থেকে কোটি গুণে ভালো। কিন্তু এটা তো ওরা ইচ্ছে করে করছে না। মানুষকে মানুষ ভালোবাসতে পারে। এখন সে যদি সমকামী হয় তাতে আমাদের কিছু করার নেই। কিভাবে জানেন? আমার জানা মতে 27-28। তোমার বাবার নাম কি? জাহিদ। মনিকা কাঁদতে থাকে। পথে বসা কোনো বেচারা নয়, এটা ইচ্ছে করেই নিজেকে পরিবর্তন করা, প্রাকৃতিক কিছু না। এই এলাকায় কতজন আছে? কাব্য বড়দের দিকে তাকায়। ভিড় থেকে বেরিয়ে আসেন রিমির বাবা। বলো বাবা। আপনি যখন এদের বয়সে ছিলেন তখন আপনার এলাকায় কয়জন এমন ছেলে ছিল যারা নিজেকে নারী বানিয়েছে? তবা তবা, এসব আজকাল দুনিয়ার আজাব। আমাদের সময় পুরুষ ছিল শক্তপুক্ত। ধন্যবাদ। এখানে যারা বড় আছেন, আপনাদের চেনা কয়েকজন আছে এমন
যদি এরা স্বাভাবিক হতো তাহলে আগের জেনারেশন এমন কাউকে পেলাম না কেন? বাইরের দেশেই তো ছিল। তুমি কোন দেশে থাকো? মানে? এটা বাদ দাও, তোমাদের কি যেন অ্যাপ চালাও, টিকটক। হ্যাঁ, এটা আসার আগে কতজনকে চিনতে এমন? রিমে উত্তর দেয় না। একটু মেয়েলি স্বভাবের ছেলে অনেক আছে আর ছিল, কিন্তু এসব আগে ছিল না। এটা মানসিক বিকৃতি, কোনো ধর্ম এটা শেখায় না, বিজ্ঞানও এটা মানে না, সামাজিকভাবে এটা ভুল। আবেগ দিয়ে এটাকে মেনে নেওয়ার ফলে আজকাল এটা এত ছড়িয়েছে। দেখুন, আপনার এটা সাপোর্ট করে নেওয়া দরকার। করোনা আসার পর সেটাকে মেনে নিয়েছিলে নাকি ভ্যাকসিন দিয়েছিলে? কেউ উত্তর দেয় না। রিমি চুপ হয়ে যায়। বড় সবাই তালি দিয়ে উঠে। তারা বেশ খুশি এতে। অবাক করা ব্যাপার, মনিকা বা মনিরের বাবা মাও এখানে আছে আর তারাও এতে খুশি। কাব্য মনিকার ওপর থেকে বস্তা সরিয়ে তার সামনে বসে। তোমাদের পুরো দুনিয়া মেনে নিক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু পরের বার আমার কাছে এলে বলে। কাব্য হেসে উঠে দাঁড়ায়। কাব্য সেখান থেকে চলে যায়। মোবারক তার পিছু পিছু যায়। বড় অনেকে আর অনেক মেয়ে হায়াকে ঘিরে ধরে আর কাব্যের প্রশংসা করে, যারা এসবকে পছন্দ করে না। এদিকে কাব্য গেটের কাছে যেতেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যায়। মোবারক এসে কাঁধে হাত দিতেই কাব্য ঘুরে তাকায়। মুখে শান্ত একটা ভাব। ঠিক আছিস? হ্যাঁ। ফাটিয়ে দিলি ভাই। কি করলাম? ভেতরে যা বললি। ও। কাব্য মুচকি হাসে। তখনই ভেতর থেকে হায়া বেরিয়ে আসে। কাব্য একটু ভয় পায় যে হায়া হয়তো রেগে আছে। হায়া এসে কাব্যের সামনে দাঁড়ায়। সরি, আসলে আমি। দুইজন খেতে চলো, বলে। হায়া চলে যায়। কাব্য আর মোবারক একে অপরের দিকে তাকায়, তারপর ভেতরে চলে যায়। খাবার শেষ করে অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারা বিকেলে বাসায় ফিরে আসে। মোবারক চলে যাবার পর হায়া কাব্যের রুমে আসে। ম্যাডাম, আসলে সরি আমি। চুপ থাকো। কাব্য চুপ করে নিচে তাকিয়ে থাকে। রাতে কি খাবে? কাব্য অবাক হয়ে তাকায়। হায়া মুচকি হেসে উঠে দাঁড়ায়। সবাই অনেক তারিফ করলো তোমার। আমি তো। থামো, এত খুশি হতে হবে না। কাব্য মুচকি হাসি দেয়। হায়া রুম থেকে বেরিয়ে দরজার সামনে এসে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কাব্যের ঘুম ভেঙে যেতেই চোখ খুলে দেখে হায়া তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আবার কি হলো? ভয়ে ভয়ে কাব্য উঠে বসে। হায়া রাগী মুখে সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যি কিছু করিনি, সরি। কিছু না করলে সরি কেন? যদি বলে কিছু করে থাকি তাই আর কি। যাও, রেডি হয়ে এসো, অফিসের সময় হয়ে এসেছে। আচ্ছা, আপনি জান আমি আসছি। রেডি হয়ে এসো, আমি আসছি। কাব্য অবাক হয়ে যায় হায়া তার জন্য অপেক্ষা করছে। কাব্য উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। এরপর দুজন অফিসে এক গাড়িতে করেই চলে যায়। অফিসে গিয়ে কাব্য নিজের ডেস্কে গিয়ে বসে। বাবা, বউয়ের সাথে একসাথে, বাহ বাহ। আমি বুঝতে পারছি না রে। চালিয়ে যা। দূর যা তো। কাব্য কাজে মন দেয়। কিছুক্ষণ পর কাব্যের মাথা ধরে যায়, তাই সে কফি আনতে যায়। কফি নিয়ে ফেরার সময় মোবারক এসে তার সাথে কিছু কথা বলতে থাকে। কথা বলতে বলতে কাব্য সামনে খেয়াল করেনি। সামনে থেকে আসা ডিপার্টমেন্ট ম্যানেজারকে দেখতে পায়নি। কাব্য গিয়ে তার সাথে ধাক্কা খায় আর কফি তার গায়ে পড়ে। চোখে দেখিস না আমার পুরো স্যুট নষ্ট? স্যার, আসলে আমি খেয়াল করিনি। তোর সরি দিয়ে আমার স্যুট ঠিক হবে না। স্যারও বললো তো দেখিনি। তুই মাঝে কথা বলিস কেন? ঘাত ধরে বের করে দিব। স্যার, ওকে বকবেন না। আবার মুখের উপর কথা। এগিয়ে আসে ম্যানেজার রেগে। তখনই। আপনার সাহস কি করে হলো ওর সাথে এভাবে কথা বলার? কথাটা শুনেই সবাই ঘুরে তাকায়। ঘুরে তাকিয়ে দেখে হায়া রেগে তাকিয়ে আছে। সে দ্রুত এসে ম্যানেজারের সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম, আপনি জানেন না ও ইচ্ছে করে আমার গায়ে কফি ফেলেছে, আর ও অফিসে অনেক ফাঁকি দেয়। ও এই অফিসে কাজ করবে কি করবে না, যা ইচ্ছে করুক, তাতে আপনার কি? আর আপনার সাহস কি করে হয় আমার স্বামীর উপর চিৎকার করার? পুরো অফিসে নিস্তব্ধতা ছেয়ে যায়। কাব্য হায়ার দিকে তাকিয়ে আছে। আজ হায়া? ম্যানেজার নিচু হয়ে আছে। কাব্য এই অফিসে কাজ করে মানে? এই না কেউ ওর সাথে খারাপ ব্যবহার করবে। পরের বার আমি যদি এমন কিছু দেখি তাহলে। বলে হায়া সেখান থেকে চলে যায় রেগে। সবাই নিজ জায়গায় চলে যায়। ম্যানেজার চলে যায়। কাব্য আর মোবারক দাঁড়িয়ে থাকে। কাব্য এখনো বুঝতে পারছে না কি হলো এখানে। হঠাৎ কেবিন থেকে কাব্যকে ডাক দেয় হায়া। কাব্য ধীরে ধীরে কেবিনে গিয়ে দেখে হায়া মাথায় হাত দিয়ে বসে আছে। আসবো ম্যাম? হায়া মাথা নেড়ে সম্মতি দেয়। কাব্য ভেতরে গিয়ে দাঁড়ায়।
ওনার ব্যবহারের জন্য দুঃখিত। ম্যাম, এতে আপনার কোনো দোষ নেই। আর আমাকে এভাবে সবার সমানে স্বামী বলা হয়তো ঠিক হয়নি। কিছু সময় পর আমরা আলাদা হয়ে যাব, তাই। হায়া কাব্যের দিকে তাকায়, কিন্তু কিছু না বলেই আবার কাজে মন দেয়। একটা কথা বলবো ম্যাম? হুম। কাল আমার হাফ ডে ছুটি লাগবে। ছুটি? জি। আচ্ছা, কাল ছুটি? না, হাফ ডে। কেন? প্লিজ। আচ্ছা। কাব্য হেসে চলে যায়। সেদিন বিকেলেও দুজন একসাথেই বেরিয়ে যায়। রাতে হায়া একটু ব্যস্ত থাকায় তেমন কথা হয়নি। তবে কাব্য বাসায় আসার পর পুরোটা সময় ছাদে ছিল। হায়া তাকে ডাকতে গেলেও ছাদে ঢুকতে না করে। পরের দিন সকালে হায়া কাব্যের রুমে গিয়ে দেখে কাব্য নেই রুমে। এত সকালে কোথায় গেল সে? তখনই হায়ার কল আসে যে তাকে আজ একটা জায়গায় যেতে হবে মিটিংয়ের জন্য। তাই হায়া অফিস না গিয়ে সেখানে চলে যায়। এদিকে কাব্য শপিং মলে দাঁড়িয়ে আছে মোবারককে নিয়ে। আমরা অফিসে না গিয়ে এখানে কেন? ম্যাডাম জানলে আমার খবর আছে। কাল ছুটি নিয়েছি। এটা তুই নিয়েছিস, আমি না। চিন্তা নেই, ম্যাডাম আজ অফিস যায়নি। তুই কিভাবে জানিস? কারণ আজ ওনাকে একটু বাইরে রাখতে সবাই প্ল্যান করেছে। কেন? ও হ্যাঁ, আমি ভুলেই গেছি, আজ হায়া ম্যামের জন্মদিন। এক্স্যাক্টলি, তাই আজ আমি ওনার জন্য গিফট নেব। আচ্ছা, আমিও কিছু নিবনি। চল। কাব্য আর মোবারক সবার আগে শাড়ির দোকানে যায়। অনেক বাছাইয়ের পর কালো আর নীল দুটো শাড়ি পছন্দ হয়, কিন্তু দুটো নেয়ার টাকা কাব্য আনেনি। কোনটা নিবি বল? কাব্য চোখ বন্ধ করে ভাবতে থাকে। মনের মধ্যে ভেসে ওঠে কালো শাড়ি পরা হায়া আর নীল শাড়ি পরা হায়া। কাব্য হেসে চোখ খোলে কালো শাড়িটা কিনে নেয়। এরপর মোবারক হায়ার জন্য গোলাপের গুচ্ছ নেয়, কিন্তু কাব্য গোলাপ নেয় না। ফুল নিবি না? না। কেন? আমার ইচ্ছে। বলেই কাব্য আরেকটা দোকানে যায়। হঠাৎ তার চোখে একটা লকেট পড়ে। এটা এত দামি না, দামি কিছু দেখ। আমার তো এটাই ভালো লাগছে। ম্যাম কি এত কম দামি পরবেন? না পড়লে ফেলে দিবেন আর কি। বলেই কাব্য সেই লকেটটাই কিনে নেয়। এরপর দুজন দুপুরে খেয়ে নেয় শপিং মলেই। সন্ধ্যায় হায়া অফিসে ফিরতেই সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পুরো অফিস সাজানো, হায়াকে সবাই ঘিরে ফেলে। এখানে হায়ার পাশে বাবুও আছে, সেও এসেছে, আর বেশ দামি শাড়ি আর উপহার নিয়ে, যার মধ্যে একটা হিরে বসানো লকেটও আছে। হায়াকে এক এক করে সবাই উপহার দিতে থাকে। হায়া এদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজতে থাকে, কিন্তু কাব্য এখানে নেই। তখনই কাব্য দরজার সামনে তাড়াহুড়ো করে আসে। কাব্য আসতেই দেখে হায়াকে বাবু একটা দামি শাড়ি উপহার দিচ্ছে আর হিরে বসানো লকেটটা দিচ্ছে। এটা দেখে কাব্য একটু চুপসে যায়। নিজের নেয়া শাড়ি আর লকেটটা না লুকিয়ে ফেলে আর মোবারকের থেকে একটা গোলাপ ছিঁড়ে নেয় হাতে। হায়া কাব্য আর মোবারককে দেখে এগিয়ে আসে। মোবারক হায়াকে ফুল আর চকলেট দেয়। হায়া সেটা নিয়ে কাব্যের দিকে তাকায়। কাব্য ঘেমে গেছে। তুমি কিছু আনোনি? কাব্য ফুলটা দেয়। হায়া ফুলটা নেয়। হাতে কি লুকাচ্ছ? না, কিছু না। দেখি। তেমন কিছু না। দেখাও। ম্যাম। দেখাও। কাব্য শাড়ি আর লকেটটা বের করে। হায়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু আরে, একটুও কি বুদ্ধি নেই? হায়া কি এই কম দামি জিনিস পরবে? বলেই বাবু হেসে দেয়। হায়া রাগী চোখে তাকাতেই চুপসে যায়। হায়া হাসি মুখে শাড়িটা আর লকেটটা নেয়। এরপর কেক কাটা হয়। কাব্য আর মোবারক একটু দূরেই দাঁড়ানো। হায়ার পাশে বাবু। কাব্যের মুখ দেখে বোঝা না গেলেও তার চোখ বলে দিচ্ছে তার বাবুর কথাটা ভালো লাগেনি। কেক কাটার পর হায়া প্রথম টুকরো হাতে নিতেই বাবু হাত টান দিয়ে কেকটা নিজের মুখে নেয়। হায়াও অবাক হয়ে যায় আচমকা এই কাণ্ডে। এদিকে কাব্য মাথা নিচু করে ফেলে। হায়ার তো ইচ্ছে হচ্ছে বাবুকে কানের নিচে একটা দেয়ার, কিন্তু এত মানুষের সামনে আজ কিছু বলতেও পারছে না। হায়া কেক এক টুকরো নিয়ে অফিসে খুঁজে দেখে কাব্য অফিসে নেই। মোবারককে জিজ্ঞেস করতেই সে জানায় কাব্য বাসায় গেছে। হায়া আর কিছু বলে না। কিছুক্ষণ পর হায়াও বাসায় ফিরে আসে। এসে দেখে কাব্য রুমে বসে আছে চুপচাপ। একা ফিরে এলে যে? কাব্য আর চোখে তাকায়। মাথা ব্যথা করছিল। কফি করে দেব? না, খেয়েছি। মন খারাপ? কাব্য মুচকি হেসে তাকায়। না তো। আচ্ছা। কাব্য ঘড়ির দিকে তাকায়। এরপর কাকে যেন কল দেয়।
রাত একটু বাড়তেই কাব্য হায়ার রুমের দিকে যায়। হায়া রুমে বসে বই পড়ছে। ম্যাম, হুম। একটু আমার সাথে আসবেন? কোথায়? ছাদে। আচ্ছা। হায়া উঠে কাব্যের সাথে ছাদের সামনে যায়। ম্যাম, চোখ বন্ধ করুন কেন? প্লিজ। আচ্ছা। হায়া চোখ বন্ধ করে, কাব্য ছাদের দরজা খুলে দেয়। হায়া আর কাব্য ছাদে এসে দাঁড়ায়। এবার চোখ খুলুন। হায়া চোখ খুলে পুরো ছাদ সাজানো আর তার পায়ের নিচে গোলাপের পাপড়ি। হায়া কাব্যের দিকে তাকায়, কাব্য কি যেন দেখছে আশেপাশে। এরপর সে জোরে শীষ দিতেই একটা একটা করে নিচ থেকে অনেকগুলো ফানুস উঠতে থাকে, আর দেখতে দেখতে অনেকগুলো ফানুস আকাশে ভেসে ওঠে। এরপরই আতশবাজি হতে থাকে আকাশে। হায়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর কাব্যের দিকে তাকায়। কাব্য মুচকি হেসে তাকায়। শুভ জন্মদিন ম্যাডাম। হায়া কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। কাব্য মাথা নিচু করে বেরিয়ে যায়। পরের দিন সকালে কাব্য হায়ার আগেই অফিসে চলে যায়। কিরে, আজ ম্যাম কই? গিয়ে নিজের ডেস্কে বসে জানি না বলে আমি নিজের কাজে মন দেই। ভাই। কি ভাই? আরে কি? সামনে দেখ। কি সামনে? বলেই কাব্য তাকিয়ে দেখে অফিসে হায়া প্রবেশ করছে। তার পরনে কাব্যের দেয়া কালো শাড়ি আর গলায় লকেট, তাকে কোনো পরীর থেকে কম লাগছে না। অফিসের সবাই অবাক হয়ে যায়। কাব্য এতই মুগ্ধ হয়ে যায় যে সে কেবিনের সামনে দাঁড়ায়। হায়া তার পাশ দিয়ে যাবার সময় তার দিকে আর চোখে তাকাতেই কাব্য বুকে হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে। মোবারক এসে পাশে দাঁড়ায়। ভাই কি লাগছে? তোর ভাবি হয়। ভাবিকে সুন্দর লাগছে। মায়ের চোখে দেখ। মোবারক কাব্যের দিকে ভ্রু কুঁচকে তাকায়। কাব্য হাসি মুখে কেবিনের ভেতরেই তাকিয়ে আছে। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। কেবিনের ভেতর থেকে হায়া এটা খেয়ালও করেছে কাব্য তাকে দেখছে। হায়া মুচকি হেসে কাজে মন দেয়। তখনই অফিসে বাবু আসে, এসেই হায়ার কেবিনে চলে যায়। এতেই কাব্যের মুখে হাসি থাকা সত্ত্বেও রাগের ছাপ ভেসে ওঠে। হায়া বাবুর সাথে কথা বলার সময় কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য ডেস্কে অন্যদিকে তাকিয়ে বসে আছে রেগে। হায়া হেসে কাব্যকে ডেকে পাঠায়। কাব্য কেবিনে গিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের জন্য কফি আনো, আর আমার বাবুর জন্য। কাব্য দ্রুত বেরিয়ে যায়। কাব্য গিয়ে কফি নেনে দুজনের সামনে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। কাব্য গিয়ে ডেস্কে বসে। তখনই একটা মেয়ে এসে কাব্যের কাছে এসে কিছু কাজ বুঝতে চায়। কাব্য কাজ বুঝাতে থাকে। হায়ার চোখ পড়তেই সে কেবিন থেকে বেরিয়ে আসে। হায়াকে দেখে মেয়েটা হাসি মুখে তাকায়। নিজের স্থানে যাও। ম্যাম, একটা কাজ বুঝতে এসেছিলাম। আমি বুঝিয়ে দেব, যাও। মেয়েটা চলে যেতেই হায়া আবার কেবিনে চলে যায়। কাব্য আবার ডেস্কে চুপচাপ বসে থাকে। কাল আমি এত দামি শাড়ি দিলাম আর তুমি আজ এসব পরে এসেছো? দেখো বাবু, তুমি আমার কলেজের বন্ধু বিধাই এটা বলার পরেও এখানে বসে আছো, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। ওই ছেলের জন্য আমাকে এভাবে বলতে পারলে মনে রেখো, ভালোবাসার থেকে বন্ধুত্ব বড় হয়। না, প্রেমের থেকে বন্ধুত্ব বড়। ভালোবাসা সবার জন্যই, কিন্তু যদি নিজের স্বামীর জন্য কাউকে ছাড়তে হয় তাহলে একটা মেয়ে তার বাবা মাকেও ছাড়তে পারে। কিন্তু তুমি তো ওকে পছন্দ করো না। হ্যাঁ ঠিক, কিন্তু ঘৃণাও করি না। আর এটা চিরন্তর সত্য, যাই হয়ে যাক ও এখন আমার স্বামী, আর ওর দেওয়া একটা পাতাও আমার জন্য অমূল্য। এসব আবেগের কথা। ঠিক। আর বাস্তবতা কি জানো? কি? আটকে গেছি। আমি তোমাকে সাহায্য করব বের হতে। চাই না, আর আমার আর ওর মাঝে এলে সেটা খুব ভালো হবে না। হায়া, বের হও। বাবু অপমানিত হয়ে চলে যায়। বাবুকে আগেও হায়া এভাবে কথা বলেছে। হায়া এমনই, কিন্তু আজ বিষয়টা অন্য ছিল। বাবু চলে যেতেই কাব্যের মুখে হাসি ফুটে ওঠে। কাব্য কাজে মন দিবে তখনই। হায়া কাব্যকে ডাকে। কাব্য কাজ ফেলে জলদি উঠে কেবিনে যায়। জি ম্যাম। ভালো লাগছে না, ঘুরে আসবে? মাথা দ্রুত হ্যাঁ সূচক মাথা নাড়ে। হায়া উঠে দাঁড়ায়। কাব্য মাথা নেড়ে হায়ার সাথে নিচে যায়। নিচে গিয়েই হায়া বলে ওঠে, ম্যাম গাড়িতে পেট্রোল নেই। কি বলো? হ্যাঁ। তাহলে? আচ্ছা দাঁড়ান। কাব্য রাস্তায় গিয়ে একটা রিকশা ডাকে। হায়া আর রিকশা কিভাবে? হায়া রিকশায় উঠে বসে। কাব্য একটু রিল্যাক্স হয়, যাক বকা দেয়নি। ওঠো। আপনি জান আমি অন্য একটা রিক্সা নেই। কোনো প্রয়োজন নেই। কিন্তু
হায়া চোখ গরম করতেই কাব্য উঠে পাশে বসে। রিকশা চলতে থাকে। হায়া একটু অবাক হয়ে যায়, কারণ কাব্য রিকশাওয়ালাকে একবারও বলেনি কোথায় যাবে। রিকশা নিরিবিলি রাস্তা দিয়ে চলছে। কাব্যের কাছে সবকিছু জাদুর মতো লাগছে। কখনো ভাবতেও পারেনি। কাব্য হায়ার দিকে তাকিয়ে থাকে। হায়া আনমনে তাকিয়ে আছে সামনে। হঠাৎ একটা বাগানের সামনে রিকশা থামে। কাব্য আর হায়া নামে। এখানে? হ্যাঁ। কাব্য আর বাগানের পাশ দিয়ে হাঁটতে। হায়া কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য মুচকি হাসছে। আপনার মন খারাপ ম্যাম? কিছুটা। কেন? প্রতি বছর বাবা মা এই দিনে আমার সাথেই থাকতো। পরের বছর আসবে তো। কাব্য দেখে হায়ার মন এখনো খারাপ। কাব্য ভাবতে কি করা যায়। হঠাৎ কিছু একটা ভেবে সে হায়াকে রেখে দ্রুত হেঁটে কোথাও চলে যায়। হায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ কাব্য ছুটে ফিরে আসে। কাব্য এসে সামনে দাঁড়ায়। কোথায় গিয়েছিলে? আসুন আমার সাথে। বলেই কাব্য হায়ার হাত ধরে টেনে নিয়ে যায়। হায়া প্রথমবার কাব্যের হাতের ছোঁয়া পায়। হায়া কাব্যের থেকে তাকিয়ে হাঁটতে থাকে। হায়া কিছু দূর দিয়ে দেখে একটা জায়গায় অনেকগুলো শিশু হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। পথ শিশুই। হায়া আসতেই তারা হায়ার চারদিকে ঘিরে দাঁড়িয়ে একে একে ফুল দিতে থাকে। হায়া মুচকি হেসে সবার ফুল নেয়। তোমরা পড়াশোনা করো? ম্যাডাম, খাইতে পারি না আর পড়া। হায়ার খারাপ লাগে। তারপর কিছু একটা ভেবে হায়া হাসি মুখে তাকায়। কাব্য, আমাদের দ্বিতীয় ফ্যাক্টরিতে এদের সবার কাজের ব্যবস্থা করো। কাব্য ভ্রু কুচকে তাকায়। কি কাজ ম্যাডাম? হায়া উত্তর দেয় না। হায়া কাউকে কল দেয়, দিয়ে এই বাচ্চাগুলোর একটা ছবি পাঠিয়ে দেয়। তারপর কাব্যকে নিয়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে আসে। ম্যাডাম, কিসের ফ্যাক্টরিতে কাজ? বাবা একটা শেল্টার হোম তৈরি করেছিল, যেখানে এমন অনেক পথশিশুরা থাকে, আর তারা যেন শিক্ষার কাজ করে খেতে পারে তার ব্যবস্থাও করা আছে। তবে 18 এর নিচে সবাই কাজ বলতে একটাই করবে, খেলাধুলা। তবে আমাদের শেল্টারটা এত বড় না, তাই বেশি মানুষ নিতে পারি না, কিন্তু এদের নিতে পারবো। এদের সেখানে থাকা বৃদ্ধরা সাথী পাবে, আর এরা পরিবার। বলেই হায়া মুচকি হাসে। কাব্য মুচকি হাসে। মন ভালো লাগছে একটু? কাউকে একটু ভালোবাসা দিলে মন খারাপ থাকে না। হায়া আর চোখে তাকায়। কাব্য সোজা তাকায় রাস্তার দিকে। হায়া মুচকি হেসে দেয়। হায়া হঠাৎ দাঁড়িয়ে চুল খুলে দেয়। এতক্ষণ বাধা ছিল। চুল খুলতেই যেন কাব্যের হৃৎস্পন্দন কয়েকশো গুণ বেড়ে যায়। হায়া দেখে কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে। হায়া ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। কাব্য নিজেকে সামলে নেয়। সরি ম্যাম, একটা জিনিস। কি? কাব্য হাঁটু গেড়ে বসে। কি করছো? হাঁটুতে, মানে আসলে। কি? পা রাখবেন? কেন? একটু। হায়া মাথা নেড়ে পা হাঁটুতে দেয়। কাব্য তার হাতের কালো সুতোর মতো একটা ব্যান্ড মতো কিছু খুলে সেটা হায়ার পায়ে বেঁধে দেয়। তারপর উঠে দাঁড়ায়। হায়া ইশারায় জিজ্ঞেস করে কি হলো এটা। কারণ নজর না লাগুক এই সৌন্দর্যে। হায়া রাগী চোখে তাকায়। কাব্য মাথা নিচু করে। হায়া হেঁটে সামনে গিয়ে পিছু তাকিয়ে মুচকি হেসে দেয়। এরপর দুজন বাসায় ফিরে আসে। আর অফিস যেতে চায়নি হায়া। হায়া এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে বিকেলের জন্য কিছু রান্না করতে যায়। কিছুক্ষণ পর হায়া কাব্যের রুমে আসে তাকে জিজ্ঞেস করতে কিছু খাবে কিনা, কিন্তু এসে দেখে কাব্য ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে, আর তার পুরো শরীর ভিজে আছে ঘামে। হায়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি হলো কাব্যের? কাব্যকে হাসপাতালে নেওয়া হয়। হায়া করিডোরে এদিক ওদিক করছে। তার অজান্তেই তার চোখ ভেজা। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। হায়া ছুটে যায় তার দিকে। ডক্টর? চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছেন। তবে খাওয়া দাওয়া নিয়ে একটু নিয়মিত হতে হবে, আর নিজের যত্ন নিতে বলবেন। বলেই ডক্টর চলে যায়। হায়া দ্রুত কাব্যের কাছে চলে যায়। গিয়ে দেখে কাব্য বিছানায় উঠে দাঁড়িয়েছে। হায়া কিছু বলতে যাবে, তার আগেই ডক্টর এসে জানায় চাইলে কাব্য এখন বাসায় যেতে পারে, কিন্তু শরীরের যেন যত্ন নেয়। হায়া কাব্যকে নিয়ে বের হয়, কিন্তু পুরো রাস্তা হায়া একবারও কাব্যের দিকে তাকায়নি। রাত 11টা বেজে গেছে। বাসায় ফিরে কাব্য রুমে গিয়ে বসে, কিন্তু হঠাৎ দরজার সামনে তাকিয়ে দেখে হায়া শাড়ি কোমরে গুজে দাঁড়িয়ে আছে রাগী চোখে। কাব্য নিচের দিকে তাকায়। হায়া এসে সামনে দাঁড়ায়। আর কত বোঝাবো তোমাকে? তুমি বাচ্চা, আর যদি কিছু হয়ে যেত কি হতো তাহলে? তাহলে সময়ের আগে আলাদা। কাব্য হেসে বলে, সাথে সাথে ঠাস কাব্যের গালে থাপ্পড়। কাব্য গালে হাত দিয়ে হায়ার দিকে তাকিয়ে দেখে হায়ার চোখ লাল হয়ে আছে। আপনি?
এবার থেকে আমি বলা ছাড়া এক পাও ফেলবে না। মাথা নাড়ে কাব্য। খেতে চলো। হায়া বেরিয়ে যায়। কাব্য পিছু পিছু হেঁটে বের হয়। টেবিলে বসতেই কাব্যের প্লেটে খাবার দিতে থাকে, অন্য দিনের থেকে বেশি। এত খেতে পারবো না। একটা ভাতও যেন না থাকে। কিন্তু হায়া লেগে তাকায়। ঠিক আছে। হায়া গিয়ে চেয়ারে বসে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য খাওয়া শুরু করে। কাব্য ভয়ে ভয়ে পুরো খাবার শেষ দেয়। কাব্য শেষ করে উঠে যাবে, তার আগেই হায়া এসে পাশে দাঁড়ায়। শেষ তো? কাব্য উঠে হাত ধুয়ে রুমে গিয়ে বিছানায় বসে। 5 মিনিট পরই হায়া রুমে এক গ্লাস গরম দুধ নিয়ে আসে, গ্লাসটা টেবিলে রাখে। একটু ঠান্ডা হলে খেয়ে নিও। দুধ? আর পুরো গ্লাস খাবে। খেতেই হবে? একদম। ঠিক আছে। কাব্য মাথা নাড়ে। হায়া বেরিয়ে যায়। পরের দিন সকালে কাব্য উঠে দেখে হায়া অফিসে চলে গেছে আর তার নাস্তা বানিয়ে রেখে গেছে। কাব্য ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসে, কিন্তু তার ডেস্কে কোনো ফাইল নেই। কাব্য ফাইল খুঁজতে উঠবে, তখনই কেবিন থেকে হায়া এসে তার সামনে দাঁড়ায়। কেবিনে আসো। জি। কাব্য কেবিনে গিয়ে দেখে হায়া কিছু হালকা খাবার কেবিনে এনে রেখেছে। যখনই হালকা খিদে লাগবে খাবে। কাব্যকে একদম বাচ্চাদের মতো ট্রিট করছে। আচ্ছা আমি যাই। কেবিনেই চুপচাপ বসে কাজ করো। কাব্য মাথা নেড়ে বসে পড়ে। দুপুর অবধি কাজ করার পর কাব্য উঠে বের হবে, তখনই হায়া শার্ট টেনে ধরে। জি। খাবে না দুপুরে? হ্যাঁ যাচ্ছি তো। বাইরে খেতে হবে না, আমি রান্না করে এনেছি। কাব্য ঘুরে। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে হায়ার দিকে। হায়া এটা দেখে নিচের দিকে তাকায়। ডক্টর বলেছে বাইরের খাবার তোমার জন্য ঠিক না, তাই। কাব্য বসে। হায়া খাবার বেড়ে দিতে থাকে। কাব্য হায়ার দিকে তাকিয়ে আছে। কাব্য নিচের দিকে তাকিয়ে খাবার দিয়ে দেয় কাব্য। কাব্য খেতে শুরু করে আর হায়াও খাবার নেয়। কাব্য হায়ার দিকে সময় সময় করে তাকায়। হায়া একটু বদলে যাচ্ছে যেন। কাব্য খাওয়া শেষ করে কফি আনতে যায়। হায়া সব গুছিয়ে রাখে। কাব্য কফি এনে হায়াকে দেয়। হায়া কফি নিয়ে কাজে মন দেয়। কাব্য কফি নিয়ে বেরিয়ে যায়। কাব্য বেরোতেই মোবারক এসে হাজির। ভাই ঠিক আছিস? আরে হ্যাঁ, চল বিকালে খেয়ে আসি একটু। না বাবা, যদি তোকে নিয়ে খেয়ে আসি তাহলে ম্যাম আমার চাকরি খেয়ে নেবে। তোকে নিয়ে নো অ্যালকোহল। কেন? সকালে ম্যাম জানিয়ে গেছে। ও হ্যাঁ, দিন দিন ম্যাম একটু বদলে যাচ্ছেন। কি ব্যাপার? আমিও জানি না। তোরই ভালো হয়তো। কাব্য কফি শেষ করে কেবিনে গিয়ে দেখে হায়া জানালা দিয়ে কি যেন দেখছে। কাব্যের শব্দ পেয়েই হায়া ঘুরে তাকায়। শরীর ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। হায়া কাজে মন দেয়। দিন শেষে দুজন একসাথে বাসায় ফিরে আসে। কাব্য বাসায় ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়ানোর পর কাব্য রুম থেকে বেরিয়ে আসে। হায়ার রুমের দিকে তাকিয়ে দেখে হায়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। কাব্য কিছুক্ষণ তাকিয়ে রুমের দিকে ফিরবে, তখনই এই, কাব্য গলাটা শুনে ঘুরে তাকাই। জি। এদিকে এসো। কাব্য এগিয়ে যায় রুমে। বলুন। চুল আঁচড়াতে পারো? জি। কাব্য অবাক হয়ে তাকায়। চুল আঁচড়াতে পারো? হ্যাঁ। গুড, আমার চুল আঁচড়ে দাও। কাব্য হায়ার দিকে তাকায়। হায়া ফোন হাতে নিয়ে বসে আছে। আমি কিছু দরকারি কাজ করছি, তুমি ফ্রি আছো? আমি কেন? মানে আমি তোমার বস, তাই আমি যা বলবো সেটাই করবে তুমি। কাব্য মাথা নেড়ে হায়ার পেছনে এসে দাঁড়ায় আর চিরুনি হাতে নিয়ে হায়ার চুলে আঁচড়ে দিতে থাকে। কাব্যের হাত কাঁপছে, কারণ সে আগে কখনো এমন করেনি। হায়া এটা বুঝে মুচকি হাসি দিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কাব্য কিছুক্ষণ আঁচড়ানোর পর একটা ব্যান্ড দিয়ে কোনোভাবে বেঁধে দিয়ে দ্রুত বেরিয়ে যায়। কাব্য চলে যেতেই হাসে ওঠে হায়া। তারপর উঠে রুমের কোনায় রাখা ক্যামেরাটা নিয়ে সেটা নিয়ে তার স্টুডিও রুমে গিয়ে কাব্য তার চুল আঁচড়ে দিচ্ছে এই ছবিটা একটা অ্যালবামে লাগিয়ে রুমে ফিরে আসে। হায়া আগে থেকেই ক্যামেরা চালু রেখেছিল আর ফোন দিয়ে ক্যামেরাকে নিয়ন্ত্রণ করছিল। হায়া রুম থেকে আবার বেরিয়ে এসে কাব্যের রুমের দিকে গিয়ে দেখে কাব্য টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। হায়া গিয়ে গায়ে কাঁথা টেনে রুমের দরজা লাগিয়ে ফিরে আসে। পরের সকালে হায়ার ঘুম ভেঙে যায় কিছু শব্দে। দরজায় কে যেন জোরে জোরে টোকা দিচ্ছে। হায়া দেখল এখন অনেক সকাল। এত সকালে কি এলো? হায়া ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। এত সকালে কে এলো আবার? হায়া দেখল কাব্য ঘুমিয়ে আছে। হায়া দরজা খুলে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত সকালে দরজা ঠাক্কাচ্ছ কেন? ম্যাডাম, একটা লোক বাড়িতে ঢুকতে চাইছে, বলছে কাব্য স্যারের পরিচিত।
কোন লোক? গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে দাও, আর ভেতরে নিয়ে এসো। জি ম্যাডাম। হায়া গিয়ে মুখে পানি দিয়ে এসে দেখে একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে আর দারোয়ান। তুমি যাও। জি ম্যাডাম। দারোয়ান চলে যায়। তুমি কি আমাগো কাব্যের বউ? জি, আপনি কে? আমি কাব্যের গ্রামের বাড়ির লোক, ওর দূর সম্পর্কের চাচা। ও আচ্ছা। কাব্য কি বাইতে নাই? আপনি আসুন, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা। হায়া কাব্যের রুমে গিয়ে দেখে কাব্য ঘুমাচ্ছে। হায়া পাশে বসে আর কাব্যের গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। এই শোনো। কয়েকবার ডাকার পর কাব্য উঠে বসে। জি বলুন। কাব্য, গ্রাম থেকে তোমার কোন চাচা এসেছে? আমার? কাব্য মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে লোকটাকে দেখে গিয়ে জড়িয়ে ধরে। আরে আপনি এতদিন পর এলেন, আপনারা না কইছি আইতে? হ রে বাপ, আইতে কইস, কিন্তু কইলে কি আইতে পারি? আরে হুন, নুপুর আসে নাই, আমার বড় মাইয়া। ওর বিয়া ঠিক হইছে। আরে কোন কি সত্যি? হ রে বাপ, এখন হন, আমার আবার বাইত যাওয়ান লাগবো। কেন? আরে কত কাম আসে বাইতে। তুই হন, তোর বউরে নিয়া কালকে বাইতে চলে আবি। বইনের বিয়েতে ভাই থাকবো না? আরে আমু তো। তাইলে আমি যাই এখন? আরে আজকে এখানে থাকেন। না রে, অনেক কাম বাকি, অনেক কাম। বলেই লোকটা উঠবে, তখনই হায়া চা আর নাস্তা নিয়ে আসে। চাচা আসুন, টেবিলে নাস্তা দিয়েছি, দুইজন নাস্তা করে নিন। না মা, আইজ যাই। না, একদম না, অনেক কাম বাকি। নাস্তা করে নিন তারপর। লোকটা আর না করে না। কাব্য আর সে নাস্তা করে নেয়। এরপর লোকটা বিদায় নিয়ে চলে যায়। কাব্য রুমে গিয়ে দেখে হায়া বসে আছে রুমে। ম্যাডাম অফিস যাবেন না? না। কেন? এমনি। একটা কথা ছিল ম্যাম। কি? আমার কয়েকদিনের ছুটি লাগবে, গ্রামে চাচার মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে। বাহ, ভালো তো, আমিও যাব। আপনি? হ্যাঁ। আপনি কি করবেন? ওখানে বিদ্যুৎ থাকে না ঠিকভাবে, এসি নেই, টিভিও নেই। সমস্যা নেই, এখন শীতকাল, তাই এসব লাগবে না। কিন্তু উনি বলেছেন বউ নিয়ে যেতে, আর তোমার বউ আমি, আর আমাকে ছাড়া গেলে সবাই কি মনে করবে? কাব্য একটু ভেবে হায়ার দিকে তাকায়। ভেবে নিন যাবেন কিনা। যাবে। আচ্ছা। কাব্য মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে যায়। পরের দিন ভোরে কাব্য হায়াকে উঠিয়ে দেয় আর তারা তৈরি হয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। হায়া গাড়িতে আবার ঘুমিয়ে পড়ে। কাব্য গাড়ি চালিয়ে গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ হায়ার ঘুম ভেঙে যায় কাব্যের ডাকে। তাকিয়ে দেখে সামনে কুয়াশা ঘেরা গ্রামের রাস্তা। চারদিকে কিছুই দেখা যাচ্ছে না আর কনকনে ঠান্ডা। কাব্য বাড়ির সামনে আসতেই গ্রামের অনেকেই এগিয়ে আসে, আর মাঝে দাঁড়িয়ে আছে নূপুর আর তার বাবা মা। কাব্য গাড়ি থামাতেই তারা এগিয়ে আসে, গাড়ি থেকে ব্যাগ নামিয়ে নেয়। হায়া তাকিয়ে থাকে সবার দিকে। এরপর তারা ধীরে ধীরে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে একটা টিন শেড বাড়িতে যায় কাব্য আর হায়া। রুমে এসে কাব্য বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। হায়া এদিক ওদিক দেখতে থাকে। হায়া ঠক ঠক করে কাঁপছে শীতে। এত ঠান্ডায় থাকবো কিভাবে? আগেই বলেছিলাম এখানে হিটার নেই। শহরে তো এত ঠান্ডা নেই। কিন্তু গ্রামে অনেক। এত? হ্যাঁ। কয়টা বাজে এখন? এত ঠান্ডা এই সময়? হ্যাঁ। তাহলে 7-8টাই। আরো বেশি। ওকে বাবা। আসতে কে বলেছে আপনাকে? তুমি চুপ থাকো। ওকে। কাব্য উঠে বেরিয়ে যাবে, কিন্তু হায়া ডাক দেয়। কোথায় যাচ্ছ? বাইরে চা খেতে। আমিও যাব। আমি বাজারে গিয়ে খাবো, আপনার জন্য নিয়ে আসবো। না না, আমিও যাব। আচ্ছা। আমি হায়াকে নিয়ে বাজারের দিকে যাই। হ্যাঁ, জিন্সের সাথে হুডি পরে আছে, কাঁপতে কাঁপতে হাঁটছে ছায়া। আর কত দূর? এই তো বাজার। হায়া দেখল সামনেই, তাই সে দ্রুত কাব্যের আগেই বাজারে ঢুকে যায়। কাব্য আস্তেই হাঁটছে। হায়া বাজারে যেতেই বাজারের কিছু লোক হায়ার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর হাসাহাসি করতে থাকে। কিন্তু হায়া খেয়াল করে সবাই চোখ সরিয়ে ফেলেছে। ঘুরে তাকিয়ে দেখে কাব্য তার পেছনেই। হায়া হেসে কাব্যের পাশাপাশি হাঁটতে থাকে। কাব্য হায়াকে নিয়ে একটা চায়ের দোকানে দাঁড়ায়। 2 কাপ চা নিয়ে তারা দোকানের পেছনে মাঠে নেমে দাঁড়ায়। ম্যাম, আমি আসছি, 1 মিনিট। বলেই হায়াকে মাঠে রেখে কাব্য উপরে উঠে আসে। হঠাৎ নিচ থেকে হায়ার চিৎকার ভেসে আসে। কাব্য ঘাবড়ে গিয়ে দেখে হায়ার পায়ের কাছে একটা ছোট কুকুরছানা পা চেটে দিচ্ছে, আর হায়া সেটাকেই ভয় পেয়ে চিৎকার দিয়েছে।
কাব্য মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, এই রাগী মেয়ে কি পারবে এই কয়দিন গ্রামে থাকতে? কি হবে এরপর কে জানে। কাব্য গিয়ে হায়ার পাশে দাঁড়ায়। এই কুকুরটাকে তাড়াও। কি করেছে সে? দেখুন আমাকে কামড়াতে চাই। হ্যাঁ, ও তো পা চাটছে। এত কথা না বলে ওকে তাড়াও। কাব্য হেসে দোকান থেকে আনা কয়েকটি বান নিয়ে কুকুরের সামনে গিয়ে একটা বান দিয়ে তাকে মাঠের এক পাশে নেয়। হঠাৎ সেখানে আরো কুকুর চলে আসে। কাব্য সবাইকে একটা একটা করে দেয়। এরপর এসে হায়ার পাশে দাঁড়ায়। এগুলো তোমার? না তো। তাহলে এদের? ও, এখানে এরা থাকে। আচ্ছা। কাব্য আর চা শেষ করে সেখান থেকে বের হয়। কাব্য বাজারের ভেতর হাঁটতে থাকে। হায়াও পিছু পিছু যায়। কাব্য আরেকটা মাঠের সামনে এসে দাঁড়ায়। হায়া দেখল সামনে এজন্য বিশাল স্কুল। কাব্য ধীরে ধীরে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের দিকে এগিয়ে যায় আর পেছন থেকে সালাম দেয়। লোকটা ঘুরে তাকিয়ে চশমাটা ঠিক করে কাব্যকে দেখে। তুমি এত বছর পর এসো এসো। স্যার, আমি কাব্য। শুনেই লোকটা হেসে ওঠে। আর ওকে? আমার স্ত্রী। হায়া এসে স্যারকে সালাম দেয়। স্যার উত্তর নিয়ে তাদের স্কুলের একটা পুরনো রুমে নিয়ে বসে। কাব্য খেয়াল করে সব রুম নতুন হলেও স্যারের রুম আগের মতোই আছে, যত্নের অভাব। স্যার, এই রুম? কি আর করব, নতুন নতুন শিক্ষক এসেছে, তাদের নতুন নতুন আবদার। তারাও স্কুল চালায়, আমাদের আর কেন লাগবে? চাকরিটা না থাকলে আমায় আর দেখবে কি? তাই এখন শিক্ষক কম, আয়া হয়ে আছি। কথাটা শুনে কাব্য কষ্টে চোখ বন্ধ করে, কারণ ইনি ছিলেন এক সময় এই স্কুলের সবার পছন্দের স্যার, কিন্তু এখন তার এই অবস্থা। স্যার, আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেননি? বলে লাভ কি? স্কুল চালায় অল্প বয়সী লোকেরা, শিক্ষক হতে এখন আর ডিগ্রি লাগে না বাবা, টাকা দিলেই হয়ে যায়। বেলি স্যার কষ্টমাখা একটা চোখে হাসি দেয়। এর মধ্যেই একজন এসে স্যারকে বলে যায় উপরে মিটিংয়ে যেতে, আর যাবার সময় যেন চা নিয়ে যায়। কথাটা শুনেই কাব্যের রাগে চোখ লাল হয়ে যায়। স্যার, আপনি বসুন, আমি চা দিয়ে আসি। না না, তুমি কেন দেবে? স্যার, একসময় আপনি আমাকে অনেক বকা দিতেন, আপনার কথা শুনতাম না, তাই আজই না হয় বকে দিবেন। বলেই কাব্য হেসে উঠে দাঁড়ায়। হায়া বসে থাকে স্যারের দিকে। স্যার? হ্যাঁ মা। কাব্য স্কুলে কেমন ছিল? ও বেশ হাসি খুশি আর ফাঁকিবাজ ছিল। রোজ ক্লাস মিস দিয়ে খেলতে যেত, কিন্তু এর জন্য যে পড়া মিস দিত তা না। ও আমার হাতে অনেক মার খেয়েছে, কিন্তু প্রতিবার হাসি দিয়ে বলেছে আমার সে অধিকার আছে ওকে শাসন করার। আর আজকালকার ছেলেদের শিক্ষক কিছুই বলতেই পারে না, এই জন্যই এত অধপতন। কাব্য খুব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু কি স্যার? স্যার আছে একটা গ্লাসে পানি ঢালতে থাকে। এক সময় গ্লাস ভরে যায়, কিন্তু স্যার পানি ঢালতেই থাকে। স্যার, পানি পড়ে যাচ্ছে। ও রাগ ধরে রাখে, কিন্তু সেটা অতিমাত্রায় হলে তা অন্য কেউ ভোগ করে। হায়া মুচকি হাসে, কারণ তার মনে হয় কাব্য কখনো রাগ করেনি এত। এদিকে কাব্য চা নিয়ে একটা ক্লাসে গিয়ে দেখে স্যার টেবিলে বসে একটা ছাত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। কাব্য চা নিয়ে ঢুকতেই সবাই দাঁড়ায়। সেই স্যারের নাম আকরাম, আর বয়সটা কাব্যের কাছাকাছি। কে আপনি? কাব্য কিছু না বলে চা এগিয়ে দেয়। উনি কি তোমাদের কারো পরিচিত? এরা খবর? আকরাম ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে। একটা ছেলে উঠে হাতের ইশারায় দেয়ালের দিকে তাকাতে বলে। স্যার তাকিয়ে দেখে কোনায় এই স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে দুষ্ট ছেলে মেয়েদের নামের একটা ফ্রেম আছে, যা অনেক অনেক পুরনো। দুটো লিস্টে কাব্যের নাম। কাব্য আকরাম স্যারের সামনে এসে দাঁড়ায়। আপনি এদের টিচার? হ্যাঁ, কেন? শিক্ষক তো বাবার মতো, আপনি এমন কোন বাবা যে টেবিলে বসে আলাপ করছেন? টিচার তো বন্ধু হতে পারে। আচ্ছা। হ্যাঁ, তাহলেই তো ওরা আমাকে তাদের সমস্যাগুলো বলতে পারবে। আর আপনি কি আগে জামানার লোকের মতো কথা বলছেন? আচ্ছা, আধুনিক টিচার। দোয়েলের ইংরেজি নাম কি? দোয়েল। হ্যাঁ, দোয়েল। কেন? আপনাকে কেন বলবো? আমাকে না, সবাইকে বলুন। কি কেউ জানো? সবাই হাত তোলে, কিন্তু আমি তাকাতে সবাই হাত নামিয়ে ফেলে। কেউ জানে না, তো বলুন ওদের। এবার আকরাম আটকে যায়। কাব্য ঘুরে তাকায় দরজার দিকে। দরজায় সব স্কুল কমিটির সদস্য আর চেয়ারম্যান দাঁড়িয়ে আছে। কি দেখলেন আধুনিক নমুনা? কাব্য, দেখো বাইরে এসো। কাব্য হেসে বাইরে যায়। দেখো, নতুন টিচার তো নিতেই হবে, তাই না? আর এখন যুবক টিচারদের সবাই পছন্দ করে। আমি না করিনি, কিন্তু যোগ্যতা কোথায়? আসলে এই ছেলে, এসব কি তোমাদের বলতে হবে? কে তুমি এমন? আমি স্কুলের একজন ছাত্র, আর আমাদের সামনে এই স্কুল কখনো শয়তানের কারখানা হবে না।
তখনই স্কুলের মাঠে অনেকগুলো বাইক প্রবেশ করে। প্রায় 200+ লোক এসে জমা হয়, সব কাব্যের বয়সী। আর এরা আর কেউ না, কাব্যের সময়ের ছাত্র, যারা এসব শোনে রেগে এখানে চলে এসেছে। কাব্য একটু আগেই সবাইকে কল দিয়েছে। আমরা পুলিশ ডাকবো। ডেকে কি বলবেন? যে আপনাদের অযোগ্য শিক্ষকের বিরুদ্ধে কথা বলায় আপনি কেস করবেন? না মানে ভুলে যাবেন না, আমরা তখন যেমন ছিলাম আজও তেমনই আছি। সময় বদলে গেছে, কিন্তু আমরা না। দেখো আমরা কাজ করছি, খুব জলদি আমরা এদের সরিয়ে ভালো শিক্ষক আনবো। তখনই মাঠে এই জেলার কয়েকটি চ্যানেলের সাংবাদিকও চলে আসে। এটা দেখে কমিটি আর চেয়ারম্যান ভিমরি খেয়ে যায়। এদের আবার কেন? আপনাদের কথা দাম নেই তাই। আর হ্যাঁ, আমার স্যারকে তার আগের সম্মানটাই ফিরিয়ে দেবেন, না হলে। এসব কি হচ্ছে? তারা আর ভয় পেয়ে গেছে। কাব্য হেসে সেখান থেকে হেঁটে নিচে নেমে 1 কাপ চা নিয়ে স্যারের রুমে যায়। স্যারের রুম একদম কোণায়, তাই এত কিছু হওয়ার পরও তিনি জানেন না। কাব্য গিয়ে দেখে স্যার আর হায়া তাকে নিয়ে হাসাহাসি করছে। কাব্য মুচকি হেসে স্যারের সামনে চা রাখে। তুমি এত কষ্ট করছো কেন? স্যার আসবো? শায়ের কথাটা শুনে স্যার উঠে চশমা ঠিক করে বাইরে গিয়ে দেখে কাব্যের পুরো ব্যাচ হাজির দরজার সামনে। এদের আবার দেখে আর এত ভালোবাসা পেয়ে স্যার কেঁদে দেয়। সবাই এসে স্যারকে জড়িয়ে ধরে, সালাম দেয়। কাব্য হেসে বসে থাকে। এই লোকটা আমাদের পিঠে দাগও বানিয়েছিলেন, কিন্তু আমরা জানতাম উনি শুধু এটাই চাইতেন, যেন আমরা ভালো মানুষ হয়ে একদিন তার দরজায় এসে তাকে একবার সালাম দেই। তখন যেন তিনিও গর্ব করে বলতে পারেন যে আমরা তার ছাত্র। এতটুকুই চেয়েছিলেন, আর আমরাও তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। হায়া কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য কিসের ছেলে? হায়া কাব্যের মুখের দিকে তাকিয়ে থাকে। কি এই ছেলে? তখনই চেয়ারম্যান আর বাকি কমিটি এসে সাংবাদিক আর সবার সামনে স্যারকে বাইরে নিয়ে যায়, আর তার কাছে ক্ষমা চায়, আর তাকে এই স্কুলের প্রিন্সিপাল বানানোর ঘোষণা দেয়। কাব্যের ব্যাচ খুশিতে অনেক হট্টগোল করতে থাকে। এরপর স্যার সবারকে ধন্যবাদ দেয়। শেষে পুরো ব্যাচকে তার কাছে ডাকেন। 200+ ছেলে একজন লোকের পেছনে দাঁড়ায়। স্যার মাথা উঁচু করে কাব্যকে খুঁজতে থাকে। কাব্য এটা বুঝে মাথা নিচু করে স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। আজ এরা প্রমাণ করে দিল ভালো মানুষ আর ভালো শিক্ষার্থী হতে টপ করতে হয় না, 100তে 100 পেতে হয় না। যতটুকু শিক্ষা লাভ করেছো তা পরিষ্কার মনে সঠিক স্থানে ব্যবহার করাটাই হলো আসল। আজ আমি বুক উঁচু করে বলতে চাই, আমি এদের শিক্ষক, এরা আমার ছাত্র। সবাই হাত তালি দিয়ে উঠে। হায়াও পেছন থেকে হাত তালি দেয়। এরপর সেখানে অনেক হাসি তামাশা হয়। হায়া দূর থেকেই সব দেখতে থাকে। কাব্যকে আজ অনেক খুশি মনে হচ্ছে। হায়াও তার জন্য বেশ খুশি। কিছুক্ষণ পর সবাই আড্ডা দেওয়ার পর কাব্য পানি খেতে কলের দিকে যায়। হায়া খেয়াল করে কাব্যের পিছু পিছু একটা ক্লাস 10-এর মেয়েও যাচ্ছে। হায়া পিছু নেয়, গিয়ে দেখে মেয়েটা হেসে কাব্যকে কিছু বলতে চাইছে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হায়া চোখ বড় করে দ্রুত মেয়েটার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, যাও ক্লাসে। তা কি এক দুষ্ট মেয়ে খবর? তোকে আমি তখনই দেখাবো। মেয়েটা মুখ বাঁকিয়ে চলে যায়। কাব্য মুখে পানি নিয়ে তাকিয়ে আছে হায়ার দিকে। আমি আবার কি করলাম? বাসায় চলো। হায়া রাগে চোখে তাকায় কাব্যের দিকে। হায়া কাব্যের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। কাব্য ঘাবড়ে আছে, কিন্তু হায়া হাসছে মনে মনে। আজ বাসায় গিয়ে কাব্য বেশ বড় ধাক্কায় খাবে। হায়া কাব্যকে নিয়ে বাড়ির দিকে আসতেই সামনে চাচার সাথে দেখা। কই যান? আরে ফুল আনতে কইছিলাম, ভুইলা গেছে, এখন যাই। আপনি বাড়ি যান, আমি নিয়ে আসি। আরে না, তোমরা যাও বাইর, ঘোরো। বাসায় যান, আমি যাচ্ছি। চাচা হেসে বাড়ির দিকে চলে যায়। আপনি বাড়িতে যান, আমি ফুল নিয়ে আসি। আমিও যাব। আপনি কেন যাবেন? আহা, আমি দেখব এখানের ফুল বাজার। আচ্ছা, বাসে করে যেতে হবে কিন্তু। আচ্ছা। কাব্য মাথা নেড়ে হায়াকে নিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে একটা লোকাল বাসে ওঠে। দুপুরের সময় তাই বাসে তেমন ভিড় নেই, তবে বাস পুরো প্রায় ভরা। কয়েকজন কলেজের মেয়েও আছে। কাব্য আর হাতা বাসের শেষের দিকে বসে। হায়ার পোশাকের জন্য হেল্পার আর ড্রাইভার তাকায় তার দিকে, কিন্তু হায়ার দিকে তাকিয়ে দেখার আগেই তার চোখ পড়ে কাব্যের দিকে। তখনই তারা চোখ নামিয়ে ফেলে। বাস চলতে থাকে। হায়া বাইরের দিকে তাকিয়ে আছে আর কাব্য ফোনে গেমস খেলছে। হঠাৎ হায়া কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্যর মুখ রাগে লাল হয়ে যাচ্ছে। কি হয়েছে কাব্য? কাব্য কোনো উত্তর দেয় না। হায়া দেখে কাব্য সামনে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে তাকিয়ে আছে। হায়া হঠাৎ চমকে যায়। লোকটা এক হাত পাশে বসা কলেজের একটা মেয়ের বুকে দিয়ে আছে, আর চোখের ইশারায় মেয়েটাকে ভয় দেখাচ্ছে। মেয়েটা ভয়ে আর লজ্জায় চুপ করে থাকে।
হায়া রেগে ওঠে, কিন্তু তার থেকে বেশি রেগে যায় এটা দেখে যে কাব্য সবটা ফোনে রেকর্ড করছে। কাব্যকে কিছু বলার আগেই কাব্য ফোনটা হায়ার হাতে দেয়। এটা রাখুন, এখানে চুপচাপ বসুন, ভুলে উঠবেন না। কাব্য উঠে এগিয়ে যায়। হায়া কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য গিয়ে লোকটার হাত চেপে ধরে আর এক ঝটকায় ঘুরে মোচকে পিঠের দিকে চেপে ধরে। লোকটা চিৎকার দিয়ে ওঠে। ড্রাইভার এটা দেখে ভয়ে গাড়ি থামায়। কাব্য সেই লোকটার মাথা সোজা টেনে বাসের রডে মারে, এরপর টেনে বাস থেকে নিচে ফেলে নিজেও নামে। এদিকে এই লোকটাকে চিনে বা বন্ধুবান্ধব এখানেই কয়েকজন ছিল। তারা এটা দেখে এগিয়ে আসে, কাব্যকে ধমকাতে থাকে। কাব্য উচ্চস্বরে হেসে ওঠে আর মারতে পড়ে থাকা লোকটার চোয়ালে এত জোরে লাথি দেয় যে চোয়াল কট করে শব্দ করে হয়তো ভেঙে যায়, আর লোকটা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বাকি ছেলেগুলো এগিয়ে আসে, কিন্তু কাব্য একজনকে ধরে এত জোরে বাসের গায়ে মারে যে বাকিদের আর সাহস হয় না। এদিকে একটা ছেলে পুলিশ নিয়ে আসে আর আসার আগেই কিছু টাকা দিয়ে দেয় যেন কাব্যের বিরুদ্ধে ব্যাপারটা যায়। পুলিশ এসেই কাব্যের হাতে হাতকড়া পরিয়ে দেয়। তখনই সেই কলেজের মেয়েটা আর হায়া এসে থামায় আর যা যা হয়েছে সব জানায়। কিন্তু সেই পুলিশ ছিল টাকা খাওয়া। সে উল্টো, এমন শরীর থাকলে তো লোকে ধরবেই, ঝুলিয়ে রাখার দরকার কি? এটা শুনে হায়া অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ সে আগে কখনো এমন পুলিশ দেখেনি। তার চাচাও পুলিশ ছিল, কিন্তু তিনি ছিলেন সৎ। হায়া জানত কিছু পুলিশ খারাপ, কিন্তু এতটা নিচু। কাব্য হঠাৎ পুলিশেরই গলা চেপে ধরে, বাসের গায়ে মেরে দেয়, মাথা ফেটে যায়। উঠে কাব্যকে এর জন্য ধমকায় যে আজীবন জেলে কাটাবে। হায়া ভয় পেয়ে যায়। চল থানায়। কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই চেহারা থেকে রং উড়ে যায়। ধীরে ধীরে কাব্যের দিকে তাকায়। সরি স্যার, আমি জানতাম না। নো ইওর প্লেস ইডিয়েট। পুলিশ দ্রুত হাতকড়া খুলে সেখান থেকে চলে যায়। কাব্য ঘুরে ছেলেগুলোর দিকে তাকানোর আগেই সবাই উধাও। কাব্য বাসে ওঠার সময় সেই কলেজের মেয়েটা এগিয়ে আসে। ধন্যবাদ ভাইয়া। পিরিয়ডের ব্যথা সহ্য করার থেকে এদের প্রতিবাদ করা সহজ। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। হায়া মুচকি হেসে মেয়েটাকে নিয়ে বাসে ওঠে। বাকি রাস্তা মেয়েটা আর হায়া গল্প করতে করতে যায় আর কাব্য ঘুমিয়ে পড়ে। ফুলের বাজারে এসে কাব্য আর হায়া নামে। দোকানে গিয়ে কাব্য নাক চেপে ধরে। এই ভাই, গোলাপ দেন 100। আর বাকি ফুলের নাম বললাম। নাক চেপে আছো কেন? আমার গোলাপে অ্যালার্জি। কি? আমি হেসে দোকান থেকে বেরিয়ে আসি। হায়া পাশে। যতক্ষণ এগুলো হচ্ছে চলুন কিছু খেয়ে আসি। আচ্ছা। সিঙ্গারা? এই সময়? হ্যাঁ ম্যাম, এ বাজারে সেরা কলিজা সিঙ্গারা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কাব্য হায়াকে নিয়ে সেই দোকানে যায়। গিয়েই কাব্য দুটো কলিজা সিঙ্গারা নেয়। হায়া না খেয়ে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য একটা শেষ করে হায়ার দিকে তাকায়। হায়া নিজের প্লেটও তার দিকে এগিয়ে দেয়। কাব্য হেসে সেটাও খেতে থাকে। হায়া মুচকি হেসে তাকিয়ে থাকে। খাওয়া শেষ করে দুজন উঠে ফুলের দোকানে যায় আর ফুল নিয়ে বাড়ি ফিরে আসে। এসেই দেখে হলুদ সন্ধ্যার সব কাজ শুরু হয়ে গেছে। কাব্য ফুল নিয়ে সেদিকে চলে যায়। হায়া রুমে ফিরে আসে। আজ একদিনেই কাব্যের ব্যাপারে এত কিছু জেনে গেল সে। এদিকে কাব্য ফুল দিয়ে সব কাজ সবাইকে বুঝিয়ে রুমে গিয়ে দেখে হায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আপনি রেডি হচ্ছেন না যে? আমার হাতে ব্যথা পেয়েছি, তাই শাড়ি পরতে পারছি না। কিভাবে? এত বলতে পারবো না। আচ্ছা, আমি কাউকে পাঠাচ্ছি। ভুলেও না। তাহলে আপনি নর্মালি আসুন, শাড়ি পরতে হবে না। শাড়ি না পরলে হবে? তাহলে কি করবেন? তুমি পরাতে পারো? আমি? হ্যাঁ তুমি। আমি কেন? মানে পারো কি না? হ্যাঁ, কিন্তু পরিয়ে দাও। আমি পারবো না। চুপচাপ এসে পরিয়ে দাও। কাব্য হুট করে ঘুরে তাকায়। হায়ার ধমক খেয়ে কাব্য ধীরে ধীরে এগিয়ে যায়। কাব্য এগিয়ে আসতেই হায়া গায়ের চাদরটা ফেলে দেয়। কাব্য অন্যদিকে তাকিয়ে থাকে। না দেখে পরাবে? দরকার হয় তাই করব। কাব্য ধীরে ধীরে পড়াতে থাকে, কিন্তু বারবার ভুল হচ্ছে আর তার হাত কাঁপছে। হায়া মুচকি হেসে এসব দেখছে। আমার দিকে তাকিয়ে কাজ করো। কাব্য হায়ার দিকে তাকায়। কয়েক সেকেন্ড পরেই হায়া অনুভব করে কাব্যের হাত ঠান্ডা হয়ে গেছে। কাব্য ঘেমেও গেছে। কাব্য দ্রুত শাড়ি কোনোভাবে পরিয়ে রুম থেকে চলে যায়। তবে এমন না যে কাব্য নারী দেহকে ভয়। কাব্যের এই অস্থির হয়ে ওঠা এই জন্য যে এটা হায়া। ভয় আর ভালোবাসা একসাথে মিশে তার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।
হায়া হেসে শাড়ি ঠিক করে হলুদ অনুষ্ঠানে গিয়ে যোগ দেয়। গ্রামের আরও মেয়ে তাকে ঘিরে থাকে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হয়ে যায়, কিন্তু কাব্য এখনও আসেনি। সব ছেলে হলুদ পাঞ্জাবিতে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ হায়ার নজর পড়ে কাব্যের দিকে। কাব্য সবার থেকে আলাদা মেরুন পাঞ্জাবি পরে এগিয়ে আসে। হায়া আর বাকিদের নজরও কাব্যের দিকে। হঠাৎ একটা মেয়ে এসে কাব্যের সামনে দাঁড়ায়। হায়া এটা দেখে দ্রুত গিয়ে কাব্যের পাশে গিয়ে দাঁড়ায়। মামা, আম্মু বলেছে ফুলগুলো একটু ঠিক করে দিতে। মামা? হায়া জিভে কামড় দিয়ে কাব্যের দিকে তাকায়। কাব্য মাথা নেড়ে হায়ার দিকে তাকায়। হায়া জিভ কামড়ে নিচের দিকে তাকিয়ে কাব্যের পাশে পাশে হাঁটতে থাকে। অনুষ্ঠান শুরু হবার পর হায়া মেয়েদের সাথে যার বিয়ে তার কাছে যায়। কিছুক্ষণ পর হায়া বেরিয়ে দেখে কাব্য এক কোণায় চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ একটা জিনিস ঠিক করার সময় চোখে বালি ঢুকেছে। হায়া দ্রুত কাব্যের কাছে যায়। দেখি। কাব্যকে চেয়ারে বসিয়ে চোখে ফু দেয় হায়া। কাব্য অবাক হয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। হায়া যখন বুঝতে পারে কাব্য তাকিয়ে আছে, সে একটু লজ্জা পেয়ে কাব্যের চোখের দিকে তাকায়। চাচির ডাকে কাব্য আর হায়ার ধ্যান ভেঙে যায়। হায়া মাথা ঝুঁকিয়ে সেখান থেকে চলে যায়, আর কাব্য কি হলো এটা বুঝতে না পেরে বসে থাকে। এরপর হলুদের অনুষ্ঠান শুরু হয়। নাচ গানে মেতে ওঠে গ্রামের সব মেয়েরা এতে ছিল। এক সময় তারা জোরাজোরি করে হায়াকেও নাচতে বাধ্য করে। কাব্য চেয়ারে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে। বাকি ছেলেরা সেখান থেকে চলে যায়। হায়া হঠাৎ দেখে কাব্য তার দিকেই তাকিয়ে আছে। হায়া লজ্জা পেয়ে বসে পড়ে। পরের হলুদের বাকি কাজ শেষ করে অনুষ্ঠান শেষ হয়ে যায়। কাব্য বাসায় ফিরে বিছানায় শুয়ে পড়ে। হায়া তখনও মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর আড্ডা শেষ করে এসে দেখে কাব্য বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। হায়া তাকে ঠিকভাবে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে পাশে শুয়ে পড়ে। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে যেতেই কাব্য দেখে কাঁথার পাশে শুয়ে আছে। এটা দেখে এসে দ্রুত উঠে চলে যায় বাইরে। কিছুক্ষণ পর, ম্যাম শুনছেন? ম্যাম। কাব্যের ডাকে হায়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে কাব্য চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এত সকালে ডাকছো কেন? আপনাকে একটা জিনিস দেখাবো, আসুন। এত সকালে? হ্যাঁ, জুতো খুলে নিন। হায়া উঠে রেডি হয়ে বের হয়। বাইরে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। কাব্য হায়াকে নিয়ে একটা মাঠে চলে যায়। হায়া জুতো খুলে ঘাসে পা দেয়। মুক্তার মতো শিশিরের ছোঁয়ায় কেঁপে ওঠে হায়া। তবে তার এই অনুভূতি ভালো লাগছে, তাই সে জুতো ফেলেই হাঁটা শুরু করে। কাব্য মাথা নেড়ে জুতোটা হাতে নিয়ে তার পেছন পেছন হাঁটতে থাকে। একটু যেতেই হায়াকে শীত চেপে ধরে। কাব্য হেসে নিজের চাদরটা তার গায়ে দেয়। তোমার ঠান্ডা লাগে না? এত বেশি না। হায়া চাদরটা গায়ে নেয় আর জুতো পরে নেয়। এরপর কাব্য তাকে একটা খেজুর বাগানে নিয়ে যায়। সেখানে নূপুর আর কয়েকজন মেয়েও আছে। সেখানে যেতেই একটা ছেলে খেজুর গাছে উঠে টাটকা খেজুর রস নামায়। এরপর সবাইকে 1 গ্লাস করে দেয়। হায়া 2 গ্লাস খেয়ে নেয়। সে আগে খায়নি, তাই হয়েছে কাজসারা। এরপরই ঠান্ডায় হায়ার অবস্থা খারাপ। কাব্য তার জ্যাকেটটাও খুলে হায়াকে দেয়, তাও হায়া কাঁপছে। সবাই হাসাহাসি করতে করতে বাসায় ফিরে আসে। বাসায় এসেই হায়া কম্বলের ভেতর চলে যায়। কাব্য এটা দেখে হেসে অন্য রুমে চলে যায়। কিছুক্ষণ পর হায়ার কাছে তার উকিলের কল আসে, কিন্তু হায়া ফ্রেশ হতে গিয়েছে। ফোন বাজছে, তাই কাব্য রুমে এসে ফোনটা হাতে নেয়। উকিলের কল দেখে সে রিসিভ করে। হ্যালো ম্যাম, আপনার আর কাব্যর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আপনি ফিরে এলেই কাজটা শেষ করতে পারবো। কথাটা শুনে কাব্য কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলার শক্তি নেই তার মধ্যে। ফোনটা টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। হায়া রেডি হয়ে বেরিয়ে আসে। নূপুরের বিয়ের কাজ শুরু। সেখানেই সবাই যায়, কাব্য আর হায়াও। হঠাৎ একজন বলে ওঠে, নূপুরের বিয়েটাও যেন কাব্য আর হায়া ভাবির মতো মধুর হয়। কথাটা শোনার পরই কাব্য আচমকা বলে ওঠে, না। এটা শুনে সবাই অবাক চোখে কাব্যের দিকে তাকায়। হায়াও অবাক, কেন না? কেন রে? না মানে আমাদের থেকেও ভালো হবে। সবাই হাসে, কিন্তু হায়ার কেন যেন কথাটা ভালো লাগে না। কাব্যের হাসিটা এমন লাগলো কেন? হায়া কাব্যের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কাব্য প্রতিবার তাকে এড়িয়ে যায়, কাজের কথা বলে। হায়া বুঝতে পারছে না কি হয়েছে তার। এরপরই বিয়ে শুরু হয়। বর আসে, সেখানে সবাই ব্যস্ত হয়ে যায়, কিন্তু হায়া এটা লক্ষ্য করে কাব্যের মুখে একটা ফ্যাকাশে হাসি। হায়ার এই ব্যাপারটা খারাপ লাগে, কারণ কাব্যের মুখের হাসিটা যেন তার প্রাণ।
হায়া হাঁটতে হাঁটতে একটা ফ্রেমের সাথে ধাক্কা খায়, আর তাতে ওপরে থাকা একটা কাঁচ নড়ে হায়ার ওপর পড়তে থাকে। হায়ার গায়ে লাগার আগেই হায়া বুঝতে পারে তার সামনে কেউ আছে। তাকিয়ে দেখে কাব্য তাকে আগলে দাঁড়িয়ে আছে, আর কাঁচটা তার পিঠেই পড়েছে, আর কাঁচের টুকরো পাঞ্জাবি ভেদ করে ঢুকেছে। হায়া উচ্চস্বরে চিৎকার দিয়ে ওঠে। সবাই এগিয়ে আসে কাব্যের অবস্থা দেখে, কিন্তু কাব্য সবাইকে বলে সে ঠিক আছে। এরপর কাব্য রুমে চলে যায়। হায়াও রেগে তার পেছনে গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। পাঞ্জাবি খুলতেই হায়া দেখে পিঠে কাঁচের টুকরো গেঁথে আছে। কাব্য আয়নার সামনে গিয়ে টান দিয়ে একটা টুকরো বের করতেই পিঠ লাল হয়ে যায়, কিন্তু কাব্যের মুখে কষ্টের কোনো ছাপ নেই। হায়া এসে হাত চেপে ধরে। পাগল হয়ে গেছো? এভাবে তো আরো খারাপ হবে। সমস্যা নেই, আমার সমস্যা আছে। আপনার উকিল কল দিয়েছিল। কথাটা শুনেই হায়া বুঝতে পারে কাব্যের মন খারাপের কারণ। হায়া কয়েক মুহূর্ত চুপ থেকে কাব্যের দিকে তাকায়। বিয়েটা শেষ করে আমরা ফিরলেই। কথাটা শেষ করার আগেই কাব্যের গালে চর বসিয়ে দেয় হায়া। কাব্য গালে হাত দিয়ে হায়ার দিকে তাকায়। ম্যাম। চুপ, সবসময় আমার কথা শুনে কাজ করো। আর আজ রাগ বা মন খারাপ করার আগে আমাকে জানালে কি ক্ষতি হতো? কিন্তু এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর আমাদের আলাদা হবার বিষয়, যেদিন তোমাকে চাকরি থেকে বের করে দিব সেই দিনই আলাদা হব। কথাটা শুনেই কাব্য অবাক হয়ে হায়ার দিকে তাকায়। হায়া রেগে ফার্স্ট এড এনে যত্ন করে ধীরে ধীরে কাব্যের পিঠ থেকে কাঁচ বের করে ব্যান্ডেজ করে। এই কাজটার জন্য একটা বউ প্রয়োজন হয়। এখনই আলাদা হলে আমার কোম্পানির কাজ আর তোমার শরীর দুটোই যাবে। কাব্য কিছুই বুঝতে পারছে না। কাব্য কিছু বলতে যাবে তার আগেই হায়া তার মুখে হাত চেপে ধরে। চুপচাপ বসে থাকো, এইটা পরে নাও। এরপর আরেকটা পাঞ্জাবি এনে দেয়। কাব্য মাথা নেড়ে পাঞ্জাবিটা পরে নেয়। মুখের কি অবস্থা করে রেখেছে বলে হায়া চুলটা ঠিক করে দেয়। এসো এবার। কাব্য সেখানেই বসে আছে। ধমক দিয়ে বলে ওঠে, ওই এসো। কাব্য দ্রুত উঠে হায়ার পেছনে যায়। এরপর বিয়েটা ভালোভাবেই হয়, কিন্তু বরপক্ষ থেকে আসা একটা মেয়ে এসে কাব্যের সাথে হেসে হেসে কথা বলতে থাকে এক কোণায়। হঠাৎ হায়া সেখানে এসে এটা দেখে তার রাগ আকাশে উঠে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে কাব্যের হাত ধরে টানতে টানতে রুমে এনে দরজা লাগিয়ে কাব্যকে দেওয়ালে চেপে ধরে। কাব্য হায়ার দিকে তাকিয়ে আছে। হায়া কিছু না বলছে না। হঠাৎ কাব্যের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট চেপে গভীর চুমু দিয়ে হায়া। কাব্যের শরীর ঠান্ডা হয়ে যায়। ভয়টা কখন যে উধাও হয়ে চোখ বন্ধ হয়ে আসে তার। ঠোঁট ছাড়তেই কাব্য বড় করে তাকিয়ে থাকে হায়ার দিকে। হায়া এখনো রাগী চোখে তাকিয়ে আছে। এরপর হায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। হাতটা তুলে তাকিয়ে দেখে হাত কাঁপছে। কিছুক্ষণ পর কাব্য রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে স্বাভাবিক কাজ করতে থাকে, কিন্তু সে খেয়াল করে হায়া তার চারদিকে ঘুরঘুর করছে। হঠাৎ কাব্য একটা আড্ডার মাঝে পড়ে যায় যেখানে সেই মেয়েটাও আছে। হায়া এটা দেখে এগিয়ে কাব্যের পাশে দাঁড়িয়ে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য এর ফলে কথাই বলতে পারছে না। আপনার হয়তো গলা শুকিয়ে গেছে, আমি শরবত এনে দিচ্ছি। না না, এই যে আছে তো। বলেই হায়া নিজের হাতের শরবতটা কাব্যকে দেয়। না আপু, এটা থেকে তো আপনি খেয়েছেন, ওনাকে আরেক গ্লাস এনে দেই। দেয়। হায়া বেজায় রেগে কাব্যের দিকে তাকায়। নতুন না, তুমি এটাই খাবে। কাব্য মাথা নেড়ে গ্লাসে চুমুক দেয়। গুড বয় বলে হায়া চলে যায়। এরপর আবার আড্ডা চলতে থাকে। হঠাৎ হায়া পায়েস খেতে খেতে এসে পায়েসের প্লেটটা কাব্যের হাতে দেয়। নাও, আমি হাফ খেয়েছি, বাকিটা তোমার। সবাই একবার হায়ার দিকে তাকায়, আবার কাব্যের দিকে তাকায়। কাব্য অবাক হয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। হায়া মুচকি হেসে মেয়েটার দিকে তাকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার হায়া হাজির, একটাই মিষ্টি নিয়ে। নাও, আমি হাফ খেয়েছি, বাকিটা তোমার। এবার মেয়েটা রেগে যায়। আপু, আপনার মুখেরটা কেন খাবেন উনি? কেন, একটু আগে তো ঠোঁটে চুমুও দিয়েছিলাম। এটা শুনে এক ঝটকায় কাব্যের দিকে তাকায়। কাব্য বড় বড় চোখে হায়ার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ের কি তার ছিঁড়ে গেল? হায়া মুচকি হেসে চলে যায়। বাকিরা কাব্যকে ঠাট্টা শুরু করে। কাব্য এদিকে খেয়াল না দিয়ে হায়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বিয়ের কাজ শেষ হয়ে যায়। নূপুরকে বিদায়ী পর্ব শেষ করে সবাই বাড়ি ফেরে। কাব্য ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। হায়া এসে আয়নার সামনে বসে। বলেই হায়া কাব্যের ওপর উঠে বসে। হায়া বিরক্তি নিয়ে কাব্যের ওপর থেকে উঠে পাশে বসে। কাব্য উঠে বসতেই হায়া উঠে হাঁটা শুরু করবে। তখনই হোঁচট খেয়ে পড়তে যাবে, কিন্তু তার আগেই কাব্য তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। যতক্ষণ পাশে আছি
আদার যতই হোক, হোক কাটা পড়া রাস্তা বা হোক আগুনের শহর, কোনো কিছুই আজ আপনার গায়ে পড়তে দেব না। দেখ, হায়া কাব্যের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু না বলে উঠে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঘুরে ফিরে রুমে এসে শুয়ে পড়ে। তার পিছু পিছু রুমে গ্রামের কয়েকজন মুরব্বী, মেয়েরা আর অনেকেই আসে আড্ডা দিতে। হায়াও হেলান দিয়ে আড্ডায় যোগ দেয়। এক সময় হায়া পা ধরে বসে নিজের। কাব্য তাকিয়ে দেখে হায়ার মুখে একটা কষ্টের ছাপ। কিছু হয়েছে? কাব্য সেই পাটা টান দিয়ে কাছে নিয়ে আলতোভাবে মালিশ করতে করতে সবার সাথে কথা বলতে থাকে। হায়া ছাড়াতে চাইলেও কাব্য না করে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর অনেকেই হাসাহাসি করতে থাকে। কাব্যের প্রশ্ন শুনে ওই লোক চুপসে যায়। এরপর অন্যদিকে মোড় নেয় আড্ডা। হায়া গালে হাত ধরে কাব্যের দিকে তাকিয়ে থাকে। গল্প করতে করতে রাত গভীর হয়ে যায়। সবাই চলে যাবার পর কাব্য আর হায়া রাতের খাবার শেষ করে বিছানায় বসে টিভি দেখতে থাকে। এক সময় কাব্য ঘুমিয়ে পড়ে। সারা দিন ক্লান্তি থাকায় গভীরে ঘুমিয়ে তলিয়ে যায়। তবে ঠান্ডায় কাঁপছে। কিন্তু হায়া কাঁথা না দিয়ে কাব্যের পাশে গিয়ে কাব্যের মাথাটা তুলে নিজের বুকে রেখে কাঁথা গিয়ে দুজনকে আড়াল করে নেয়। বুকে শুতেই হায়ার ঘ্রাণ কাব্যকে বশ করে নেয় যেন। ঘুমের মধ্যেই দুই হাত দিয়ে হায়াকে শক্ত করে জড়িয়ে ধরে কাব্য। প্রথমবার এই ছোঁয়া পেয়ে নিজের অজান্তেই হায়ার চোখ থেকে পানি পড়ে যায়। হায়াও কাব্যকে শক্ত করে দেওয়া ধরে ঘুমিয়ে পড়ে। এই অনুভূতি কি সে ধরে রাখতে পারবে কাব্যের মধ্যে? হায়ার কাছে উত্তর নেই, আর জানতেও এখন ইচ্ছে হচ্ছে না। কাব্যকে বুকে নিয়ে এক প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে হায়া। কাল কি হবে দেখা যাবে। পরের দিন সকালে হায়া কাব্যের আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে গিয়ে চা এনে চেয়ারে বসে পড়ে। কাব্যের ঘুম ভেঙে যেতেই দেখে হায়া বসে আছে। কাব্য উঠে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে দুজন নাস্তা করে নেয়। আজ গ্রামে শেষ দিন, তাই দুজন সকালেই বেরিয়ে পড়ে পুরো গ্রামটা ঘুরতে। পুরো দিন ঘোরার পর সন্ধ্যায় তারা ফিরে আসে। বাসায় আসতেই গ্রামের একজন বন্ধু এসে কাব্যকে ইশারায় ডেকে নিয়ে যায়। হায়া এটা অদ্ভুত লাগে। কাব্য গিয়ে দেখে মদের ব্যবস্থা করেছে। কাব্য আর না করতে না পেরে তাদের সাথে বসে। কিছুক্ষণ পর কাব্যের একটু নেশা হয়। তখনই হায়া সেখানে হাজির। কি খাচ্ছ? হ্যাঁ ম্যাম, এটা এখানের। ভাবি, এরা স্পেশাল জুস। কাব্য আর বাকিরা ওর দিকে অবাক চোখে তাকায়। অন্য কিছু বললেও পারত, কিন্তু না, জুস। হায়া হাসি মুখে এসে এক গ্লাস হাতে নেয়। আমিও খাবো। ম্যাম না, এটা আপনি খেতে পারবেন না। কেন পারবো না? তুমি পারলে আমিও পারবো। বলেই হায়া এক গ্লাস খায়, দুই গ্লাস। এভাবেই সহজেই হায়াকে নেশায় ধরে ফেলে। কাব্য বুঝতে পেরে তাকে নিয়ে রুমের দিকে চলে যায়। কাব্যের মাথাও ছিমছিম করছে। বাসায় হায়াকে বিছানায় শুইয়ে কাব্য দরজা লাগিয়ে ঘুরে তাকিয়ে দেখে হায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। ম্যাম, খুব মজা লাগে অন্য মেয়েদের সাথে কথা বলতে। আমার সাথে কেন হেসে কথা বলো না? বুঝো না খারাপ লাগে আমার? কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। হায়া এসেই কাব্যকে দেয়ালে চেপে ধরে। বিশ্বাস করো, আমার রাগী মুখটার উপর দিয়েই আমার ভেতর দিয়ে তোমার জন্য এতগুলা ভালোবাসা। বিশ্বাস করো, গড প্রমিস। দেয়। হায়ার কথা শুনে কাব্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই কথাটাই যেন শুনতে চেয়েছে সে। যদি অন্য মেয়ে আমাকে ভালোবাসে? হায়া রেগে কাব্যের কলার ধরে ঠোঁটে ঠোঁট চেপে চুমু দিতে থাকে। কাব্য পাথরের মতো দাঁড়িয়ে থাকে। হায়া ধীরে ধীরে কাব্যের ঠোঁট, গাল, গলা, বুকে চুমু দিতে থাকে। এরপর ধীরে ধীরে শর্ট খুলে বুকে চুমু দেয়। এরপর কাব্যের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে কাব্যের হাতটা নিজের কোমরে রাখে। কাব্য দুই প্রকার নেশায় আচ্ছন্ন হয়ে যায়। হায়ার হাত চেপে ধরে ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। হায়াও চোখ বন্ধ করে নেয়। কাব্য ধীরে ধীরে হায়ার গলায় চুমু দিতেই হায়া কেঁপে ওঠে। যেন এই ভালোবাসার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা ছিল। এরপর গলা আর বুকে উষ্ণ ছোঁয়া দিতেই হায়ার চোখ ভিজে ওঠে। কাব্যকে শক্ত করে চেপে ধরে। এরপর হায়াকে দেয়ালে চেপে ধরে ঘাড়ে চুমু দিতেই হায়ার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে ঘাড়, এরপর পিঠে চুমু দিতে থাকে। হঠাৎ হায়া কাব্যকে থামিয়ে দেয় আর চোখে তাকায়। এরপর পরনের জামাটা ধীরে ধীরে খুলে নিজেকে উন্মুক্ত করে দেয়। কাব্য শক্ত করে জড়িয়ে ধরে পেছন থেকে। উন্মুক্ত পিঠে চুমু দিয়ে ভরিয়ে দেয়। এরপর বসে কোমর ধরে পেটে চুমু দিতেই হায়া কেঁপে ওঠে। এরপর কাব্য উঠে হায়াকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে হায়াকে টেনে কাব্যকে নিজের করে নেয় আর নিজেকে কাব্যের হাতে তুলে দেয়। বুক, পেট, ঘাড়ে উষ্ণ ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দেওয়ার পর হায়া কাব্যকে টেনে ধরে ঠোঁট চেপে ধরে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরে। দরজা। সকালে হায়ার ঘুম ভেঙে যেতেই সে দেখে সে কাব্যের বুকের ওপর শুয়ে আছে আর গায়ে কোনো কাপড় নেই।
তখন তার মনে পড়ে নাতে কি হয়েছে। প্রথমে কিছুক্ষণ চুপ থাকলেও এরপর উঠে আয়নার সামনে এসে দাঁড়ায়। গায়ে কাব্যের ভালোবাসার ছাপ দেখে আনমনে হেসে ওঠে আর কাব্যের পাশে গিয়ে কপালে চুমো দিয়ে ফ্রেশ হতে চলে যায়। কাব্যের ঘুম ভেঙে যেতেই তার রাতের কথা মনে পড়ে আর পাশে হায়া পাশে নেই দেখে সে ভয় পায়। তার নিজেকে অপরাধী মনে হয়। নেশার ঘোরে কাব্য মন খারাপ করে উঠে বসে। তার মনে হয় হায়া কষ্ট পেয়েছে, আর পাবেই না কেন। কাব্য উঠে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবকিছু প্যাক করে নেয়। এর মধ্যেই হায়া রেডি হয়ে আসে। এরপর নাস্তার পর তারা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে, শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কাব্য জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর হায়া গাড়ি চালাচ্ছে। আজ হায়া মনে মনে বেশ খুশি, তা তার মুখে মুচকি হাসি দেখেই বোঝা যায়। কিন্তু কাব্য ভাবছে হায়া রেগে আছে, তাই হাসি দিয়ে রাগ লুকাচ্ছে। হায়া কাব্যকে কিছু জিজ্ঞাসা করলেও কাব্য উত্তর অল্প কথায় দেয়। হায়া বুঝল কাব্য ভাবছে সে রেগে আছে বা কষ্ট পেয়েছে। হায়া মুচকি হেসে রাস্তায় মন দেয়। বিকেলের দিকে তারা বাসায় ফিরে আসে। ফিরেই কাব্য রুমে গিয়ে চুপচাপ বসে টিভি দেখতে থাকে। কিছুই ভালো লাগছে না, হায়াকে সরি বলতেই হবে। এদিকে হায়া ফ্রেশ হয়ে একটা কালো শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ পরে আয়নার সামনে এসে চুল ঝাড়তে থাকে, তাও কাব্যের রুমেই। কাব্যের বারবার চোখ হায়ার পিঠের দিকে যাচ্ছে, তাই কাব্য একটা বই নিজের মুখের সামনে ধরে। এদিকে হায়াও ছেড়ে দেওয়ার পাত্রী না, সেও চুল পিঠ থেকে পুরোই সরিয়ে ফেলে। কাব্যের হাত পা কাঁপতে থাকে। কাব্য, আমার কিছু কাজ আছে, তুমি আমার চুলগুলো ঠিক করে দেবে? তাই হায়া অ্যান্সার ডুক বার ফোন ডট বড় ডট। কাব্য উত্তর দেয় না, তাই হায়া নিজেই এসে কাব্যের ডেকে পিঠ দিয়ে বসে। সদ্য ফ্রেশ হয়ে আসা হায়ার শরীর থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসছে, তা যেন কাব্যকে বসে নিয়ে যাচ্ছে। কাব্যের হাত কাঁপতে থাকে। কাব্য দ্রুত চিরুনি ফেলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। কাব্য বেরিয়ে যাবার পর হায়া হেসে ওঠে। কাব্যের ওপর এই অত্যাচার তো মাত্র শুরু। যতদিন না কাব্য ভালোবেসে কাছে আসবে ততদিন হায়া এভাবেই তাকে জ্বালাবে বলে ভেবে নেয়। আচ্ছা, কাব্য কি সব মেয়ের পিঠ আর চুলের জন্য একই রিয়াকশন দেবে? এটা ভেবে হায়া পোশাক বদলে বাসা থেকে বেরিয়ে আসে। কাব্য একটা ক্যাফেতে বসে আছে, হয়তো মোবারকের জন্য অপেক্ষা করছে। হায়া আগে থেকে কিছু প্ল্যান করেছে। সেই ক্যাফেতে কাব্যের চারদিকে টেবিলে শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ সহ কিছু সুন্দরী মেয়েকে পাঠিয়ে দেয়, আর তাদের গায়ে রয়েছে দামি পারফিউম। তারা গিয়ে কাব্যের পাশে সব টেবিল দখল করে। কাব্যের দিকে অনেকেরই পিঠ, কিন্তু কাব্যের চোখ এখনো তার ফোনের গেমসের দিকে। এমন না সে দেখেনি, চারদিকে কি হচ্ছে তা একবার দেখে আবার ফোনের দিকে তাকায়। হায়া একটা জিনিস খেয়াল করে, তার সামনে কাব্য যতটা নার্ভাস ছিল এখানে পুরো উল্টো। কাব্য নর্মালি বসে গেমস খেলছে আর মেয়েদের পারফিউম এর জন্য সে খুশির জায়গায় বিরক্ত। একটা মেয়ে এসে কাব্যের টেবিলেই বসে। কাব্য না তাকিয়েই 2 আঙ্গুল দিয়ে ইশারায় তাকে টেবিল খালি করতে বলে। হায়া মুচকি হাসে, মানে কাব্যের পুরো আগ্রহ হায়ার জন্য। অন্য কারোর মায়া তাকে কাবু করতে পারে না, না শারীরিকভাবে না মানসিকভাবে। কিন্তু হঠাৎ কাব্যের চোখ বড় হয়ে যায়, উঠে দাঁড়ায়। হায়া দ্রুত কাব্যের দিকে তাকায়, দেখলো কাব্য একটা পিচ্চি বাচ্চাকে দেখে হাসছে, কারণ বাচ্চাটা দূর থেকে কাব্যের দিকে তাকিয়ে হাসছে। কাব্য গিয়ে বাচ্চার মায়ের থেকে অনুমতি নিয়ে বাচ্চাটার সাথে মজা করে কথা বলে। এরপর এসে আবার নিজের টেবিলে বসে পড়ে। হায়া হেসে কাব্যের দিকে তাকিয়ে থাকে। আম্মু, তুমি আমার জন্য ভুল কাউকে বাছাই করনি।